সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা এই গহীন রজনীতে যে যেখান থেকে বাস্তব অলৌকিক ভয়ানক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1565তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনের জীবনের চরম আশ্চর্যজনক এক ভয়ানক আলোচিত বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসরঘরে নতুন বউকে তুলে দিলেন জিনের বাদশার হাতে। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবারের সন্তান সুন্দর যুবক, ধর্মীয় লাইনে শিক্ষা নেওয়া ইসমাইল হোসেনের জীবনের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষগুলোই কেমন জানি আমরা গুজবে বিশ্বাস করে যাই। কান নিয়েছে চিলে, এটা বলে আমরা চিলের পিছনে দৌড়াতে থাকি, কানে হাত দিয়ে দেখি না যে আদৌ আমার কানটা জায়গায় আছে কি না। মাঝে মাঝে অবাক হয়ে যে আমি গতকালকে একটা ছোট্ট ভিডিও দেখলাম যে চট্টগ্রামে স্বর্ণের দোকানে এক নারী হাতে করে মরিচের গুঁড়ো নিয়ে গেছে এবং একটা সময় সে তার মরিচের গুঁড়ো দোকানদারের চোখে এরকম ছিটিয়ে দিয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করছে স্বর্ণ নিয়ে। কতটা বোকা আমরা! এই গল্পটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য এক শিক্ষণীয় গল্প হতে পারে এবং সতর্কতার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে। না হয়তো আপনিও পড়তে পারেন এমন মহা বিপদে। গল্পটা শুনে সতর্ক হন এবং অন্যের সঙ্গে শেয়ার করুন। গল্প শেষে আমাদের রংপুরের ভাই ইসমাইল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার বড় 4টা বোন। আমরা টোটাল 4 বোন আর আমি। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক ছোট অজপাড়া গাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা আসলে তেমন কিছু করে না। আমার নানার অনেক বেশি সয় সম্পত্তি রয়েছে। আমার বাবা এগুলো দেখাশোনা করে। মূলত আমার বাবা ঘর জামাই থাকে। আমার নানার আর কোনো ছেলে মেয়ে ছিল না, আমার কোনো মামা ছিল না, খালা ছিল না, যার কারণে আমার মাকে আমার নানা ভাই ঘর জামাই বিয়ে দেয়। এর ফলশ্রুতিতে আমার বাবা আমার নানু বাড়িতেই থাকছেন। আমার বোন আর আমি যখন দুনিয়াতে আসি তখন সবাই আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। আমার মায়ের ঘরে একে একে অনেকগুলো কন্যা সন্তান হয়েছে, কিন্তু কোনো ছেলে হয় না, যার কারণে আমার মাকে বিভিন্ন হুজুর কবিরাজের কাছে নিয়ে যাওয়া হতো। আমাদের ওই সমাজের মানুষগুলো বেশিরভাগে কবিরাজে বা জিনে বিশ্বাসী ছিলেন। তারা বড় কোনো ডাক্তারের চেয়েও এলাকার ছোটোখাটো কোনো কবিরাজকে অনেক বেশি বিশ্বাস করতেন। যখন আমার মায়ের গর্ভে ছেলে হচ্ছে না, তখনই তারা মাকে নিয়ে এমন সব কবিরাজের কাছে যেতে শুরু করে। তারা আমার নানার অনেক টাকা পয়সা নিয়ে যায়। আর আমার নানুমণি গুজবে বিশ্বাসী একটা মানুষ। কে বলেছে যে ওখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ছেলে হবে। জমি বিক্রি করে হলেও আমার নানি সেই কবিরাজকে টাকা দিয়ে আমার মায়ের পেট থেকে ছেলে বের করবে। এমন করতে করতে আমার মাকে তখন অনেক বড় একটা পীরের দরবারে নিয়ে যায়। আমি সেই পীরের নামটা নাই বলি। ওই পীরের দরবারে নিলে পরে সেই পীর সাহেব আমার মাকে নাকি বলেছিল যে তোর ঘরে ছেলে সন্তান হবে, তবে তাকে তুই আগলাইয়া রাখবি, সে সাধারণ কোনো ছেলে হবে না। এই দোয়া করার প্রায় 2 বছর পরেই দুনিয়াতে আমি আসি এবং ওই পীর সাহেব যেমনটি বলেছিলেন আমার মাঝে তেমনটি দেখা দেয়। পীর সাহেব নাকি আমার মাকে গভীর রাতে কিছু আমল করতে বলে। আমার মা নাকি সে আমলগুলোও করে এবং আমি যখন দুনিয়াতে আসি আমাকে দেখার জন্য 8-10 গ্রামের অনেক মানুষের ভিড় লেগে যায়। তার কারণ হচ্ছে আমি দেখতে একেবারে সাধারণ মানুষের মতো ছিলাম না। আমার মাথার চুলগুলো নাকি একেবারে সাদা রঙের ছিল এবং আমার চোখগুলোও সাদা ছিল। আমার শরীরের চামড়াটা একেবারে সাদা কাগজের মতো ধবধবা সাদা ছিলেন। আমাকে প্রথম অবস্থায় দেখে কেউ বিশ্বাসই করতে পারতেছিল না যে আমি আমার বাবা মায়ের সন্তান, কারণ আমার বাবা মা দুজনেই দেখতে খুব বেশি একটা সুন্দর না। তারা শ্যামবরণ বা কালো বলা চলে। আমি কিভাবে এসেছি দুনিয়াতে, যার চেহারার সঙ্গে বাবার চেহারার মিল নাই, মায়ের চেহারার মিল নাই। যেমনটি ওই পীর সাহেব বলেছিলেন তেমনটি আমি দুনিয়াতে হয়েছি।
যার কারণে আমার নানু ছোটোবেলা থেকে আমাকে চোখে চোখে রাখতেন। ওই পীরই নাকি আমার মাকে এটাও বলেছিল যে তোর যদি কোনো পুত্র সন্তান হয় তবে তুই কথা দে তোর ছেলেকে তুই দিনী লাইনে পড়াশোনা করাবি, মানে ইসলামিক লাইনে শিক্ষা দিবি। আমার মা নাকি সেই পীরের কাছে ওয়াদাও করে যে আমাকে দিনী লাইনে শিক্ষা দেওয়া হবে। যার কারণে দুনিয়াতে আসার পর থেকেই আমার মা আমার পিছনে অলওয়েজ হুজুর লাগায় রাখছে। আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে সে সারাক্ষণই আমার নানু বাড়িতে পড়ে থাকতো শুধু আমাকে পড়ানোর জন্য। আমার মা সবসময় হুজুরকে বলতেন, আমি চাই ইসমাইল এই দুনিয়াতে একজন নামকরা আলেম হোক, যেন আমার ছেলের পিছনে অসংখ্য মানুষ নামাজ পড়ে এবং আমার ছেলের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসে, অমুসলিমরা আমার ছেলের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি চাই আমার ছেলেটাকে আপনি এমন একজন বড় আলেম বানিয়ে দেন। মায়ের কথা মতোই আমাদের মসজিদের ইমাম সাহেব দিনরাত মিলিয়ে আমাকে দিনই শিক্ষা দিতেন। এমন করতে করতে আমার শৈশবের দিনগুলো কাটতেছিলেন। আমার যেই বড় বোনেরা ছিলেন তারা আমার বয়সের থেকে অনেকটা বড়। আমার বয়সে তাদের বয়সের মাঝে অনেক লম্বা একটা ফেরাক রয়েছে। তো যাই হোক, একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার বড় আপু, আমার মা বাবা এবং আমার নানা নানি সহ নানুবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমার বয়স যখন প্রায় 7 বৎসরের কাছাকাছি, সে সময় আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আমার একেবারে বড় যে বোনটা আছে তার বিয়ে হয়ে যায় এবং আমি খুব খেয়াল করে দেখেছি আমার বোনের বিয়ের দিন আমাকে কেমন জানি একরকম ঘরবন্দি করে রাখা হয়েছে। সন্ধ্যার পরে আমার কখনো ঘর থেকে বেরোতে দেয় না। গ্রামের লোকেদের মুখে নাকি এমন এক কথা আছে যে আমাকে পরীতে নিয়ে যাবে। এই জন্য আমার নানি সবসময় আমাকে চোখে চোখে রাখতেন। আমার জীবনে আরেকটা ঘটনা যেটা ছোটোবেলা থেকে ঘটে আসছিল আপনাকে বলি, তা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই আমার বয়সী একটা মেয়ে বাচ্চাকে স্বপ্নে দেখতাম। আমার যখন থেকে বুঝ হয়ে বয়স হয় আমি তখন রাতের বেলায় ঘুমানোর সময় অনেক সময় খিলখিলিয়ে হাসতাম এবং এটা একেবারে ছোটোবেলায়, একদম ছোটোবেলা থেকে আমি ঘুমের মধ্যে হাসতাম। তো যখন মোটামুটি বুঝ হয় বয়স হয় তখন নানু আর আমার মা যখন জিজ্ঞেস করে, ইসমাইল তুমি রাতের বেলায় হাসো কেন? আমি তখন তাদেরকে বললাম যে আমি রাতের বেলায় হাসি এই কারণে, আমি রাতের বেলায় আমি দেখি যে একটা মেয়ে আমার বয়সী অনেক সুন্দর, ও আমার সঙ্গে এসে খেলা করে, তা আমি ওর সঙ্গে হাসি। তো আমার নানি তখন ভয় পেয়ে আমার অনেক বড় বড় কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজের কাছে নেয়, পানি পড়া আনে, তাবিজ পড়া আনে, বাড়ি বন্ধ করে, ঘর বন্ধ করে, কত কি করেছে, কিন্তু কোনোভাবে আমার এটা বন্ধ করতে পারেনি। যত যাই করতেছে, বাট আমি এই স্বপ্নটা অবিকল দেখেই যাচ্ছি। রাত্রি যখন গভীর হয় আমার চোখে ঘুম আসার সঙ্গে সঙ্গে আমি এই ভয়ানক স্বপ্নটা দেখতে পাই। আমি এটাকে আসলে ঠিক ভয়ানক বলবো না, আমার নানি আর আমার মা বলে এটা নাকি ভয়ানক, কিন্তু স্বপ্নটা আমার কাছে বেশ আনন্দদায়ক ছিল। আমি দেখতাম যে একটা পরী, আমি আসলে এটাকে বড় হওয়ার পর জানতে পারি যে পরী, বাট ছোটোবেলায় আমি মনে করতাম যে আমার খেলার সঙ্গে আমার কাছে আসতো, আমার ডাইকে উঠাইতো এবং আমার সঙ্গে মালা ঠোলা এটা সেটা অনেক খেলাধুলা করতাম। আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। এরকম করতে করতে আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি হই। আমার বয়স তখন প্রায় 9 বৎসরের কাছাকাছি। একদিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করে আপনার বিকেলবেলা, তখন প্রায় 3টা কি 4টার মতো বাজতেছে, ওই সময়ের ভিতরে আমি আমার নানার সাইকেল নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি আসতেছিলাম। মাঝপথে আসার পরে হঠাৎ করে বৃষ্টি নামে, প্রচণ্ড বৃষ্টি নামে এবং বৃষ্টি নামার পরে আমি তখন করলাম কি, ওখানকারই একটা তাল গাছের নিচে গিয়ে আস্তে করে একটু দাঁড়ালাম, বৃষ্টি কমলে চলে যাব। এই অবস্থার মধ্যে হলো কি, একটা লোক আসছে, আমি লোকটাকে চিনি না। আসার পরে আমারে বলতেছে যে তোমার বাড়ি কই, আমারে বলে। আমি তখন দেখাই দিলাম যে এটা আমার বাড়ি। তো আমার বয়স হলেও না, আমি দেখতে শুনতে অতটা বড় হইনি। একটা মানে 8-9 বছরের একটা বাচ্চা অনেকটা বড় হয়ে যায় না, বাট আমি কিন্তু সেরকম বড় হইনি। আমাকে দেখলে বোঝা যায় যে আমার 5-6 বছর বয়স এবং আমি একটু ব্যতিক্রমী ছিলাম। তো তারপরে ওই লোকটা আমারে বলতেছে যে চকলেট খাবা, আমার এমনি বলতেছে। তাই আমি বললাম যে না আমি খাবো না, আমি তো ওনারে চিনি না। তাই আমি বললাম যে আপনি আমার চকলেট বলতেছেন খাওয়ার জন্য, আমি কি ছোট মানুষ নাকি? পরে সে কী করলো, তার বক্স থেকে একটা জিলাপি বের করলো। একটা জিলাপি বের করে আমার বলে তুমি জিলাপিটা খাও। তো জিলাপিটা যখন আমারে দিল আমি খাচ্ছি না। তারপর আমাদের হুজুরা বলতো কেউ কোনো কিছু দিলে খাওয়া লাগে, তাই না আমি এই জিলাপিটা হাতে নিয়েছি, নিয়ে আমি খাইতেছি এটুকু আমার মনে আছে। খাওয়ার পরে আমি এই লোকের পিছনে পিছনে হাঁটতে শুরু করছি এই বৃষ্টির মধ্যে। লোকের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে এলো করছে কি, আমাকে আইল দিয়া, মানে আইলের ভিতর দিয়া আমার নিয়ে যাচ্ছে। আমি লোকের পিছনে পিছনে হাঁটতেছি, আমি যে কেন তার পিছনে হাঁটতেছি এটা আমি নিজেও জানি না, মানে নিজেও বুঝি না।
এই করে করে একটা আইল পার হওয়ার পরে মানে তখন সেগুলো একটা রাস্তায় উঠলো, মানে এ পাশের রাস্তাটা থেকে ওই পাশের রাস্তায় উঠছে। আল্লাহর কি হুকুম, ওই সময় আমার নানু বাড়ির এক নানা তখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসতেছিল। উনি হঠাৎ করে আমারে দেখছে, দেখে আমার জিজ্ঞেস করে যে ইসমাইল কই যাস। আমি ওনারে কিছু বলি না, আমি শুনছি যে উনি আমার এটা বলছি ইসমাইল কই যাস, আমি কিছু বলি না, আমি লোকটার পিছনে হাঁটতেছি। একটা সময় ওই নানা সাইকেল আপনার এই ছাতি নিয়ে দৌড়ে গিয়ে আমার হাত ধরে, এবং আমার যখন হাত ধরে আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি, মানে আমার আর কোনো কিছু মনে নেই। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে তখন আমার বাড়িতে নিয়ে আসা হয়, আমার চোখে মুখে পানিতে আমার জ্ঞান ফিরে আসে। এবং এরপর থেকে মানে আমি পুরোটা ঘটনা আমার নানা নানিকে, আমার মাকে বলি, এবং তাদেরকে এটা বলার পর থেকে যা হচ্ছে যে তারা পুরোপুরিভাবে আমাকে মানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তারা আমাকে মাদ্রাসায় পাঠাবে না। আমার নানা ভাই, আমার মা ডিরেক্টলি বলতেছে যে আমাকে আর মাদ্রাসায় পাঠাবে না, যেহেতু আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে, যে কোনো সময় আমাকে জিনে নিয়ে যেতে পারে, আমাকে যে কোনো সময় জিনে নিয়ে যেতে পারে, এই জন্য তারা আর আমাকে মাদ্রাসায় পাঠাবে না। আমি বললাম যে কেন আমার সঙ্গে এরকমটা করতেছেন, আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসায় পড়ব, কিন্তু তারা কোনোভাবে আর আমাকে মাদ্রাসায় পাঠাবে না। আমাকে আর তারা মাদ্রাসায় পাঠালো না, টোটালি পাঠালো না। তখন আমি বাড়ির মধ্যে আবার বন্দি হয়ে গেলাম। এই ঘরের মধ্যে বসে থাকি, ভাল লাগে না, খারাপ লাগে, এই করে করে আমার তখন দিন রাতগুলো পার হচ্ছিল। আমাদের মসজিদের হুজুর ছিলেন, তিনি আসতেন, তিনি পড়াইতেন। এরকম করতে করতে আমার জীবন থেকে অনেকগুলো বৎসর কেটে যায়। আমার বয়স তখন প্রায় 17 কি 18 বৎসরের কাছাকাছি হয়ে যায়। এই 17-18 বৎসরের মধ্যে আমি আমার বাড়িতে থাকতে থাকতে আমার এক খালার সঙ্গে, যার নাম হচ্ছে লাভলি, আমার এই লাভলি খালার সঙ্গে আমি একটু খেলাধুলা করতাম বাড়িতে। তখন আমাদের বয়সটাতে এরকম মাইন্ড ছিল না, এবং আমার ওই নানু বাড়িটা অনেকটা ফ্রি মাইন্ড ছিল। কোনো বিষয় নিয়ে কেউ খুব বেশি একটা সন্দেহ করতো না যে এটা কেন হইতেছে, ওইটা কেন হইতেছে, এই ছেলে এই মেয়ের সঙ্গে কেন কথা বলতেছে, এরকম কোনো সন্দেহ ছিল না নানু বাড়িতে। সবাই মোটামুটি অনেক ফ্রি মাইন্ডেড ছিল, ব্রড মাইন্ডেড ছিল। এরপর আমি করলাম কি, আমার মানে আমার তখন ওই নানুর সঙ্গে, খালামণির সঙ্গে, আমি ওই লাভলি খেলার সঙ্গে চলতাম ফিরতাম। লাভলি খেলা কিন্তু আমার বয়স অনেক বড় ছিল, ওনার বয়স প্রায় 22 থেকে 23 বছর হবে। ওনার একটা বিয়ে হয়, কিন্তু স্বামীর সঙ্গে ওনার বনিবানা হয় না, যার জন্য সে ওখান থেকে চলে আসে। তো আমি ওই আমার 8-9 বছর বয়স থেকে এই লাভলির সঙ্গে উঠা বসা বা লাভলির সঙ্গে খেলাধুলা, সে যদিও আমার সম্পর্কে বড়, আমার খালা হয়, মানে দুঃসম্পর্কের খালা, অন্য ঘরের খালা, বাট তারপরও আমি তারে ওরকম নাম ধরিয়ে ডাকতাম। ছোটোবেলা থেকে যেহেতু চিনি, সবসময় নাম ধরে ডাকতাম, তার সাথে দুষ্টমি করতাম, মাঠে ঘাটে খেলতে যেতাম, এমনি সামনে তার সঙ্গে মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। তো ওই 22-23 বছর বয়সে তখন আমিও তো একেবারে মানে আমার উঠতি বয়স, আমিও তো ওই রকম যুবক। এরকম করতে করতে একদিন ওই লাভলি খেলা আমার প্রেমের প্রস্তাব দেয়। ওই বয়সে আইসা আমার প্রেমপত্র দেয়, চিঠির মধ্যে সে আমাকে ভালোবাসে এটা সে লিখে পাঠায়। তো প্রেমপত্র দেওয়ার পরে আমি ওইটা পায়া খুব অবাকই হয়ে গেলাম। আমি ওনারে কোনোদিনও খারাপ কোনো নজরে দেখি নাই। প্রেম তো খারাপ কিছু না, বাট আমি ওনার সাথে প্রেম করব, বিয়ে করব, এরকম চিন্তা ভাবনা কখনই আমার মাথায় ছিল না। আমি সবসময় ভাবতাম যে উনি আমার ছোট, মানে আমার হচ্ছে গিয়া ছোট খালা, মানে আমি ওনারে খালার নজরেই দেখতাম, আমার মায়ের বোনের মতো। তো উনি যখন আমাকে প্রেমপত্র দিল, আমি অনেকটা কষ্ট পাইছি। আমি তখন আর ওনার সঙ্গে খেলতে যাই না, বেশিরভাগই ঘরের মধ্যে বসে থাকি। তো উনি তখন আবার আমার কাছে আসতো এবং আয়শা বলতো যে কিরে আমার সঙ্গে খেলতে আয়, এটা সেটা আমাকে ডাকতো। তো আমার নানার কিন্তু অনেক সম্পত্তি ছিল, এবং এত সম্পত্তি ছিল, আমার বাবা এগুলো দেখাশোনা করতো, এবং সেই সম্পত্তির মালিক তো আমি, আমার তো সমস্ত সম্পত্তির মালিকগুলো আমি। তা আমি সেই সম্পত্তি সব পাবো। আমার মানে এই লোভে কি মানে লাভলি খেলা এরকম করতেছে নাকি আমি সেটা জানি না। তো ওনার সঙ্গে খেলাধুলা করি না, ওনার সঙ্গে যাই না। এভাবে বেশ কয়েকদিন পরে একদিন উনি আমার রাস্তার মধ্যে ধরে বলতেছে, ইসমাইল তুই কি আমার সঙ্গে রাগ করছিস, আমারে বলে। আমি বললাম যে না খালা, রাগের কিছু না, আর আমি আপনার খালাটাকে, আপনি আমার মায়ের ছোট বোন, অথচ আপনি আমার প্রেমের প্রস্তাব দিলেন, এই বিষয়টা কেমন হয়ে গেল না। হঠাৎ করে তখন তিনি একটা হাসি দিল, হাসি দিয়ে বলতেছে, আরে বোকা, আমি তোর সঙ্গে দুষ্টমি করছি, ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমরা খেলাধুলা করি, আমরা মজা মাস্তি করি, আমাদের মাঝে এত ইয়া চলতেছে। তা আমি জাস্ট তোর একটু পরীক্ষা করলাম যে তুই ছেলে হিসাবে কেমন। মাঝে মাঝে তোর সঙ্গে আমি গভীর জঙ্গলে চলে যাই, মাঠের ধারে চলে যাই, আইলের ধারে চলে যাই, মানে চোখ যেদিকে যায় সেদিকেই চলে যায়। আমার তো একটা নিরাপত্তা আছে। এখন আমার কাছে কেন জানি মনে হয়েছে, এখন তো তুই বড় হয়েছিস, তোর বয়স হয়েছে, এখন আমার উপরে তোর কোনো খারাপ নজর আছে কি না,
এটা যাচাই করার জন্যই আমি তোকে প্রেমপত্রটা লিখছি, যে তুই আসলে কি উত্তর দেস। তুই যদি এটা পজিটিভ উত্তর দিতি, যে তুই আমাকে ভালোবাসিস, এরকম উত্তর আমাকে দিতি, তাহলে তোর সঙ্গে আমি আর চলাফেরা করতাম না, তোর সঙ্গে কথা বলতাম না। যেহেতু তুই এটা নেগেটিভ উত্তর দিলি, তার মানে সত্যি তুই আমাকে তোর মায়ের ছোট বোনের মতোই দেখিস। তো তোর সঙ্গে এখন বনে বাজারে ঘুরে বেড়াতে আমার আর কোনো ভয় নেই। তুই আমার বোনের ছেলে, এটাই কিন্তু বড় পরিচয়, এখন প্রমাণ হয়ে গেছে। আমি বললাম, আপনার সঙ্গে ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি, আপনি হয়তো আমার বয়সের একটু বড় হতে পারেন, কিন্তু আপনি আমাকে এই পর্যন্ত চিনতে পারেন নাই। আপনি কি করে ভাবলেন যে আমি এইরকম একটা কাজ করব, আমি এই টাইপের একটা মানুষ? পরে বলা, আচ্ছা ঠিক আছে ইসমাইল, আমারও তোরে এভাবে পরীক্ষাটা করা ঠিক হয় নাই, আমারও তুই ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে। এরকম করে উনি আমার সঙ্গে চলতো, আবার আমার সঙ্গে চলাফেরা শুরু করছে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন ভাই শুক্রবারে আমি তখন জুমার নামাজ পড়বো, আমি তখন 9টা কি 10টার দিকে পুষ্করণীতে গোসল করতে গেছিলাম। তো পুষ্করণীতে গোসল করে যখন আসতেছিলাম, এমন সময় রাস্তার মধ্যে ওই লাভলি খালার সঙ্গে দেখা। লাভলি তখন আমারে বলে, ইসমাইল, নামাজ পড়ে আজকে আমাদের ঘরে ভাত খাইবি। তা আমি কিন্তু ওনাদের ঘরে এমনি মাঝে মাঝে এটা ওইটা খাইতাম, মানে যাইলে খাবারও মাঝে মাঝে ভাতও খাইতাম। পরে আমারে বলে, আজকে জুমার নামাজ পড়ে আইসা আমাদের ঘরে ভাত খাবি। আমি বললাম, কেন? বলে, আমার আম্মা রাতামোরগ জবাই দিছে এবং তুই আজকে আমাদের ঘরে ভাত খাইস। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন কী করলাম, পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ পড়তে গেলাম, মানে জুমার নামাজ আদায় করছি। জুমার নামাজ শেষ করে তখন আমি আসছি বাড়িতে। তো আমি চলে আসতেছি, এমন সময় আমার কিন্তু মনে নাই যে উনি আমারে ওনাদের ঘরে দাওয়াত দিচ্ছে বা ওনাদের ঘরে খাইতে বলছে। আমি কিন্তু হাইটে চলে আসতেছে না, হঠাৎ করে মনে হইলো যে ওনাদের বাড়ি ক্রস করে চলে আসছে। ওই সময় মনে হইলো, আরে খালানা আমার দাওয়াত দিছে, আমি আবার ফিরে গেছি, যাইয়া খাইতে বসছি। তো খাইতেছি হঠাৎ করে হলো কি, আমার খাবারের সঙ্গে আমি একটা গাছের শিকড় পাইছি। আমি যে খাবারগুলো খাইতেছি এটার সঙ্গে একটা শুকনো গাছের শিকড় পাইছি, এবং এর আগেও মনে হয় আমি এরকম দিয়ে একটা শিকড় খেয়ে ফেলেছি। মানে আমার অনেক মিষ্টি লাগছে, কামড়ে লাগছে। আমি ভাবছি হয়তো লং, এলাচি বা এই টাইপের কিছু হতে পারে। এবার আমি দেখলাম স্পষ্ট একটা গাছের শিকড় খাবারের সঙ্গে। এইটা দেখার পরে আমি তখন ওই যে আমার নানিরে বললাম আর কি, মানে ওই লাভলি খালার মায়েরে বললাম যে, নানি, খাবার কি দিয়ে রান্না করছো? এই যে ঠ্যাঙ্গা ম্যাঙ্গা দেখতেছি। তো তখন নানি এটা হাতে নিল, দিয়া বললো, হাই রে, রান্না করতে গেছি, মনে হয় কোনো কাঠের টুকরো পড়ে গেছে, আচ্ছা তুই খা। তা আমি তখন খাইছি, খাবার খাইয়া ঘরে আসছি। সেই রাতের মধ্যে আমার ভাই উঠছে জ্বর। এখন জ্বর উঠছে, পরে এমন জ্বর উঠছে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। জ্বরের মধ্যে আমি কেমন জানি আবকা বকতেছি, উল্টাপাল্টা কথা বলতেছি। তো জ্বরের মধ্যে রাতটা কোনো মতে কাটার পরে সকালবেলা ধরেন আমার মা আসে আমার মাথায় পানি দেওয়ার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য, আমার একটু খোঁজখবর নেওয়ার জন্য। আমার কাউরে ভাল লাগে না। আমি তখন মায়েরে বলি, মা, লাভলিরে ডাকো। আমার নানুরে বলি, ও নানু, ও বুড়ি, লাভলিরে ডাকো। সবারই বলতেছে লাভলিরে ডাকার জন্য, মানে জাস্ট একটা রাত পার হওয়ার পরেই। তো আমার কাছে তখন লাভলি আসে, আর তখন কিন্তু আমার নানু, নানা অথবা আমার যে মা, কেউ কিন্তু সন্দেহ করে না। আমার বোনদের তো তখন প্রায় বিয়ে হয়ে গেছে, তো কেউ কিন্তু সন্দেহ করে না। সবাই মোটামুটি আমাদের এই মানে লাভলি আমার কাছে আসতেছে, আমার মাথায় পানি দিয়ে দিচ্ছে, আমার হাত পা টিপে দিচ্ছে এবং ভিজা কাপড় দিয়ে আমার শরীর মুছে দিতেছে। এই যেগুলো করতেছে, মানে আমার ভিতরে তখন কোনো রকমের মানে অনেক শান্তি লাগতেছে, ভিতরে অনেক শান্তি লাগতেছে, আর কেউ এটাতে সন্দেহ করে না। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 3 দিন পর্যন্ত আমার মা আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছে। এলাকাতে অনেক ডাক্তার ছিল, ভালো ভালো ফার্মেসির থেকে ওষুধ আনছে, ডাক্তার দেখাইছে। ডাক্তার জ্বর মাইপে দেখতেছে আমার শরীরে কোনো জ্বর নাই। যখন থার্মিটার দিয়ে জ্বর মাপা হয় তখন দেখা যায় যে আমার শরীরে কোনো জ্বর নাই, আমার শরীর একদম ঠান্ডা। কিন্তু আমি ভিতরে বুঝতেছি যে আমার শরীরে জ্বরে ফেটে যাচ্ছে। একটা মানুষের জ্বর হলে যে সিনড্রোমগুলো থাকে, এই পুরো সিনড্রোমগুলোই তখন আমার মাঝে ছিল। কি করব বুঝতে পারতেছিলাম না। এভাবে 3-4 দিন কেটে যাওয়ার পরে একদিন আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আমাদের ঘরটা আর আমার ভালোই লাগতো না। তো আমি তো সেদিন করলাম কি, ওই লাভলির সঙ্গে গিয়ে ওদের ঘরে শুয়ে গেছি। ওদের ঘরে যখন গিয়ে শুয়ে গেছি, আমার তখন আর ওই ঘর থেকে আইতে ইচ্ছা করে না। আমার মা গেল, আমার নানি গেল, কিরে ইসমাইল, তুই এই ঘরে ঘুমাইলি কেন? আমি বলছি, নানি, আমি আর ওই ঘরে যাব না, আমার ভাল লাগতেছে না, আমি এই ঘরেই ঘুমাবো। এর ভিতরে হইল কি, আমার এই যে নানি আছে, ওই লাভলির মা,
উনি আমার নানিরে বলতেছে যে হাইরে ছেলেটার খারাপ লাগতেছে মনে হয়, একটু অস্থির অস্থির লাগতেছে, এখন কি আর করা, তো এখানে যেহেতু ঘুমাইতেছে ও ঘুমাক না, ওইটাও ওর ঘর এইটাও ওর ঘর, ওরই তো ঘর, সমস্যা, কেউ ঘুমাক। সে রাতে তখন আমি ওই লাভলি খালার ঘরে ঘুমাইছি। ঘরে ঘুমানোর পরে রাতের বেলায় আমি কি করছি জানি না, রাতের বেলায় ওই লাভলি খালা আমার রুমে ছিল এবং উনি আমার শরীরের জামা কাপড় খুলে আমার শরীর টরীর মুছে টুছে দিছে এবং মানে জ্বর হলে একটা মানুষকে যেভাবে সেবা যত্ন করা দরকার উনি ওভাবে আমার সেবা করছে। এখন এইভাবে সেবা করতে করতে আমি রাতের বেলায় কি করছি ওনার সঙ্গে আমি জানি না, প্রায় রাতে 3টার দিকে তখনই আমার ওই লাভলি খালার মা আমার নানিরে ডাইকে আনছে। নানিরে ডাইকে আনার পরে তখন আমার নানির কাছে কি জানি কি বলছে, আমার নানি তখন আমার কাছে আসছে, আইসা বলে কি রে তুই কী করছিস রাতের বেলায়, রাতের বেলায় কী করছিস? আমি বললাম আমি কিচ্ছু করি নাই, তখন আমার গায়ে কোনো পোশাক ছিল না, মানে আমি কী করছি ওটা আমি নিজেও জানি না, কিন্তু তো আমার গায়ে কোনো পোশাক ছিল না। এবার আমার নানি আর ওই খালা কেমনে কেমনে কী জানি অনেক কথা বলছে, আমি কিন্তু তখনও অসুস্থ ভাই। এরপরে করছে কি আমারে এই যে লাভলি খালা আছে তার নানার বাড়িতে নিয়ে গেছে আমারে, এর পরের দিন দুপুরে তার নানার বাড়িতে নিয়ে সেখানে লাভলি খালার সঙ্গে আমার নানি উপস্থিত থাইকা আমার বিয়ে পড়াই দিচ্ছে। যখন আমাকে বিয়ে পড়াই দিতেছে আমি তখনও বুঝতেছি না যে আমার সঙ্গে কী হইতে আছে, আমার সঙ্গে কী হইতে আছে এটা আমি তখনও বুঝতেছি না। তো সেই জায়গার মধ্যে আমি তখন লাভলি খালারে বিয়ে করে ফেলি। তো লাভলি খালার বিয়ে করার পরে আমি সেখান থেকে সেই তার লাভলি খালার নানার বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম। ওই জায়গা থেকে আমি আবার আমার নানু বাড়িতে চলে আসি। এবার আসার পরে ওই লাভলি খালা আমার বউ, আমার তখন ওই লাভলিরে ছাড়া আর কোনো কিছু ভাল লাগতো না ভাই। আমি চোখে মুখে কোনো রাস্তা দেখতাম না, কিচ্ছু ভাল লাগতো না, খালি লাভলি লাভলি লাভলি। আমি শুধু লাভলির জন্য পাগল হয়ে গেছি একরকম। এভাবে বেশি না, প্রায় 3 থেকে 3.5 মাস কেটে গেছে। 3-3.5 মাস পরে তখন হঠাৎ করে আমার ভিতরে এই একটু মানে বিবেক কাজ করতে শুরু করছে, যেটা আমি কি করলাম, সে আমার সম্পর্কে খালা হয়, আমি তারে কেন বিয়ে করলাম। আমি তখন এই ব্যাখ্যাগুলো খুঁজে পাচ্ছিলাম না যে এটা আমি কি করলাম, কেন করলাম, কী কারণে করছি, এটা কেন করলাম, আমি তখন নিজেকে নিজে প্রশ্ন করতেছি। এবং একটা পর্যায়ে আমি যখন সুস্থ হই মোটামুটি, আমি তখন আমার নানির কাছে জানতে পারি লাভলি খালার মা নাকি লাভলি খালার সঙ্গে আমার খারাপ কাজ করতে দেখছে, যার কারণে আমার নানুর গিয়া বলছে, নানুও নাকি আইসা আমারে ওই লাভলির সঙ্গে খারাপ কাজই দেখছে। তো নানু লাভলিরে গালাগালি করছে এবং লাভলি খালা বলতেছে যে আমি নাকি জোর করছি ওনাকে, এবং এগুলো সেগুলো বলে শেষ পর্যন্ত আমার সঙ্গে বিয়ে পড়াই দিল। কিন্তু যখনই আমি সুস্থ হয়ে গেলাম আমি তখন নিজে নিজে প্রশ্ন করতেছি, আমার তো এগুলো করার কথা না, আমি এটা কেন করলাম, আমি এটা কী কারণে করলাম, আমি তো ওনার সঙ্গে এই ধরনের কোনো কিছু আমার করার কথা না, ওনাকে তো আমি ওভাবে কখনোই দেখি না, এবং তাহলে আমি এটা কেন করলাম, মানে তাহলে এটা আমি কেন করলাম, কী কারণে করলাম, এবার নিজেকে নিজে প্রশ্ন করতে শুরু করলাম। এই নিয়ে ধরেন একটা পর্যায়ে আমি মানসিকভাবে প্রচুর ভেঙে পড়েছি। আর এদিক দিয়ে আমার নানি নানা যা আছে এরা আর আমাকে ভালো চোখে দেখে না, আমার মা আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, সবাই তখন আমাকে একটু খারাপ নজরেই দেখতেছে। আমি একটা খারাপ কাজ করছি, সেখানে ধরা খেয়ে তারপরে বিয়ে করছি, কিন্তু খারাপ কাজটা কখন করলাম, ধরাটা কখন খেলাম, বিয়েটাও বা কখন করলাম, এর কোনো কিছুই কিন্তু সঠিকভাবে আমার মনে নেই। তো আমি তখন বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু না কিছু একটা হয়ে গেছে, আমার সঙ্গে কিছু না কিছু একটা হয়েছে, খারাপ কিছু তারা করে ফেলছে। তো আমি এভাবে আর থাকতে পারতেছি না, মানে লাভলিকে আর আমার সহ্যই হয় না। আমার মনে হয় যে আমার গায়ে যদি গোবর ঢেলে দেওয়া হয় এত আমার খারাপ লাগবে না, কিন্তু আমি যদি লাভলিকে দেখি আমার পুরো দুনিয়াটা তখন অন্ধকার হয়ে যাচ্ছে। আমি লাভলির সঙ্গে থাকবো না এবং যেভাবেই হোক আমি লাভলির কাছ থেকে সরে যাব, এই চিন্তা ভাবনা করতেছে। আমি ওরা তালাক দিয়ে দিব এবং মুখে কয়েকবার তালাক দিয়েও দিছি, মানে খুব পরিমাণে ঝগড়া ঝাঁটি ঝামেলা ফাইটিং মারামারি অনেক কিছু হইতে আছে, কিন্তু কোনোভাবে আমি কোনো একটা সঠিক মানে সমাধাতে যেতে পারতেছি না। যখন সঠিক কোনো সমাধাতে যেতে পারি না ওই সময় আমি চিন্তা করলাম যে না, আমার কোনো না কোনো কিছু না কিছু একটা করতে হবে, এভাবে তো জীবন চলবে না আর এভাবে থাকাও যাবে না, আমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, অন্য কোনো একটা প্রসেসে যেতে হবে। এক সময় আমি করছি কি, আমার নানু বাড়ির এক ছেলে, ওর নাম হচ্ছে সুজন ভাই, মানে আমার সম্পর্কে খালাতো ভাই হয়, ওই তখন ঢাকায় থাকে, ঢাকায় কি জানি গিয়ে চাকরি করে। আমি উনি গ্রামে আসছে, ওনার সঙ্গে যোগাযোগ করে আমি তখন গোপনে বাড়ি থেকে পালাইয়া ওই সুজন ভাইয়ের কাছে চলে গেছি ঢাকাতে। উনি ঢাকায় থাকতো তখন, আমি তখন ঢাকাতে চলে গেছি, আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই। তখন আসলে ওই মোবাইল ইন্টারনেটও অতটা ভালো ছিল না, মোবাইল ছিল ওই বাজারে ছিল আর কি, এরকম মানুষের হাতে হাতে মোবাইল ছিল না। তো বাজারে মোবাইল ছিল, আমি শুধু গিয়া ওই বাজারে ফোন দিয়া বলছি যে আমি চলে আসছি, আমি আর বাড়ি যাব না, আমার নানা যদি বাজারে আসে নানারে বইলে দিয়েন।
তো যে মোবাইল থেকে ফোন করছি ওইটা আবার আমি যেখানে থাকতাম সেখানে না, অনেক দূরের একটা মোবাইল থেকে ফোন করছি যাতে কল ব্যাক করে আর আমারে না পায়। আমি তো আর বাড়িতে যাচ্ছি না, বাড়িতে যাই না, এভাবে দিন রাত যাইতেছে। আমি তখন একটা কারখানায় কাজ নিয়েছিলাম। তো ওই বাড়ির মধ্যে কি হইতেছে না হইতেছে, লাভলি কী করতেছে, বা সে আদৌ আমাদের সংসারে আছে কি না, নাকি চলে গেছে নাকি, আমি এগুলো কিছুই জানি না। ঢাকায় আসার পরে আমি তখন একটা কোম্পানিতে কাজ করতেছি, মাস শেষে বেতন পাইতেছি, চলতেছে। তা আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির কোম্পানিটার পাশে ওই কোম্পানির পাশে হচ্ছে একটা ছোট মসজিদ ছিল, অনেক ছোট একটা মসজিদ। এবং ছোট হলেও না মসজিদটা অনেক সুন্দর, সাজানো গোছানো এরকম একটা মসজিদ। এখানে আরেকটা কথা ভাই আমি আপনাকে ভুলে গেছি, এই যে আমার জীবনে যত কিছুই হয়েছে, আমি বিয়ে করছি, আমাকে কালো জাদু করছে, বা আমার লাইফে যত অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট প্রতিটা রাতেই কিন্তু আমি ওই স্বপ্নটা দেখে যাচ্ছি। ছোটোবেলায় যে স্বপ্নটা আমি দেখতাম যে একটা মেয়ে আসে, ও এসে আমার সঙ্গে খেলা করে এবং ও আমার সঙ্গেই বড় হচ্ছে। আমি যেরকম করে বড় হইতেছি, আমি ওকে ছোটোবেলায় ছোট দেখেছি, এখন আমি বড় হয়েছি, ওরে আমি বড় দেখতেছি। এবং ও পরীর মতো, আমি ওকে মনে করি ও পরী। আমারও একটা পরী বিয়ে করার ইচ্ছা ছিল, এটা আমি আপনার গল্পের প্রথমে বলি নাই বা বলতে ভুলে গেছিলাম, যে যখন আমাকে লাভলি খেলা প্রস্তাব দিছে আমি তখনও বলছি যে আমি কেন লাভলিরে বিয়ে করব, আমি তো পরীরই বিয়ে করব। পরী রাত্রেবেলা আমার কাছে আসে, আমার সঙ্গে কথা বলে, আমার সাথে দেখা করে, তো আমি লাভলিরই কেন বিয়ে করবো, আমি তো ওই পরীটারই বিয়ে করব। আমার তো ওই পরীটাই পছন্দ, আমার তো লাভলি পছন্দ না, তাই আমি লাভলিরে কেন বিয়ে করলাম। আমি ওই প্রশ্নগুলো খুঁজতে খুঁজতে ঢাকায় চলে আসি। যাই হোক ভাই, এরপরে চিন্তা করলাম কি, ওই আমাদের যে কারখানা আছে, কারখানার পাশেই হচ্ছে একটা মসজিদ। মোটামুটি মসজিদটা বেশ বড় না, বাট সাজানো গোছানো, অনেক সুন্দর। তো আমি কী করতাম, প্রথম দিকে এসে নামাজ পড়তাম না, খুব বেশি একটা নামাজ পড়তাম না। প্রায় 2 থেকে 3 বছর এই কারখানায় কাজ করার পরে একটা সময় আমার ভিতরে আল্লাহ ভীতি চলে আসে, যে না আমি নামাজ কালাম পড়বো, দিনের পথে চলবো, এভাবে আর থাকবো না। আমি তখন করতাম কি, মসজিদে যাইতাম, নামাজ সালাত আদায় করতাম, এমনভাবে তখন চলতাম, খুব লাইনে দিনই লাইনে চলাফেরা করতাম। মসজিদে যাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আবার কারখানায় আসতাম, কাজ করতাম, এই করে চলেন দিন রাতগুলো কাটতেছে। তো ওই মসজিদটার মধ্যে একজনই ইমাম ছিলেন, কিন্তু আর কোনো লোকজন ছিলেন না। ইনি ইমামতি করতেন। মসজিদটাও মোটামুটি সুন্দর। আমি এটাকে মাঝে মাঝে গেলে যখন দেখতাম মসজিদে ময়লা, আমি মসজিদটা পরিষ্কার করতাম, মসজিদটারে ঝাড়ু দিতাম, এটার কাজ করতাম, যাতে ওখানে আমার নামাজ পড়ি, এই কারণে, কোনো উদ্দেশ্য কিন্তু না, কোনো উদ্দেশ্য নিয়ে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন মসজিদের ইমাম সাহেব জোহরের সময়, ওই দিন আমাদের কারখানা বন্ধ ছিল, কি একটা কারণে জানি কারখানা বন্ধ। ওই দিন আমাদের মসজিদে যে ইমাম আছে, ইমাম সাহেব দেখলো যে আমি মসজিদ ঝাড়ু দিতেছিলাম দুপুরবেলা। দেখার পরে আমারে ডাক দিছে, জোহরের নামাজের পরে ডাক দিছে, ডাক দিয়া বললো, তোমারে বেশ কয়েক মাস ধরে দেখতেছি এখানে নিয়মিত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবসময় নামাজ পড়ো, তুমি আসলে করোটা কি? তখন আমি বললাম যে আমি এই কোম্পানিতে কাজ করি। পরে বলে, আমার মুখে কিন্তু তখন আমি দাড়ি রাখছিলাম, মুখে দাড়ি রাখছি এবং পায়জামা পরি, পাঞ্জাবি পরি, এবং আমি তো দেখতে একটু অন্যরকম ছিলাম, সম্পূর্ণ সাদা ছিলাম, সাধারণ মানুষের মতো না, একটু অস্বাভাবিক চেহারা ছিল আমার। তো উনি বলে যে তোমার এটা কিভাবে হয়েছে, এটা কি কোনো রোগ নাকি? তখন আমি বললাম যে না, এটা কোনো রোগ না, এবং ছোটোবেলা থেকে আমার এটা হচ্ছে। তো এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমি যে লোকটার সঙ্গে কথা বলতেছি ইনি কিন্তু একজন কবিরাজ। আমি দেখতাম তার কাছে মাঝে মাঝে অনেক রুগীরা আসতো, এবং এই আসলে পরে সেই রুগীদেরকে চিকিৎসা দিতেন, অনেক মহিলারা আসতেন, ওখানে চিকিৎসা দিতেন। তো এই পরে উনি আমারে বলতেছে যে তুমি অনেক ভালো, এই নামাজ কালাম পরো, দিনই পথে চলো, এরকম করে আমার সঙ্গে তখন তার একটা ভালো সম্পর্ক হয়। এই ঘটনার প্রায় কিছুদিন পরে উনি একদিন আমারে বলতেছে যে তুমি ওখানে কত টাকা বেতন পাও, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে। তখন আমি আমার বেতনের অ্যামাউন্টটা বললাম যে আমি এত টাকা বেতন পাই। উনি বলে, তুমি কি আমার সাথে কাজ করবা, আমি তোমার বেতন আরও বাড়াই দিব। পরে উনি একজন আলেম মানুষ। পরে আমি বললাম যে হুজুর, আপনার সঙ্গে আমার কি কাজ, কাজ কি সেটা তো বলবেন, বেতন তো পরে। পরে বলে, কাজ হচ্ছে এটা, আমি অনেক সময় অনেক জায়গায় পাঠাবো, সেখানে যাওয়া লাগবে, তাবিজ তোমার দিয়ে আসবা গিয়া, এবং মসজিদটা পরিষ্কার করবা। আমার কোনো ছেলে নাই, আমার 2টা মেয়ে, তা আমার বাজার সাজার করে দিবা। এ হচ্ছে তোমার কাজ, মসজিদ পরিষ্কার করা, মাঝে মাঝে উনি আমাকে এখানে সেখানে পাঠাবে, সেখানে গিয়ে তাবিজ তোমার পানি পড়া দিয়ে আসা, এবং ওনার ঘরে বাজার সাজার করে দেওয়া, এই 3টাই কাজ। তখন আমি বললাম যে ঠিক আছে, 3টা কাজ আমি করব, এবং উনি বেতনও দিল, বেশ ভালো টাকা বেতন ধার্য করছে। তখন আমি ওনার সঙ্গে রাজি হয়ে গেলাম, রাজি হয়ে মসজিদে কাজ শুরু করলাম। এবং আমারও না ভাই মসজিদে কাজ করতে অনেক ভালো লাগে।
মসজিদ পরিষ্কার করব, একজন দিনী মানুষের সঙ্গে থাকবো, এটা তো আমার জন্য বেশ ভালো একটা পাওয়া বা ভালো একটা চাওয়া। তো তখনই মসজিদ পরিষ্কার করে ওনার সঙ্গে থাকি, উনি আমার অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে, আমি ওনারে ভালোবাসি। এইভাবেই তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। অনেক মহিলা ওনার কাছে আসে, স্বামীর সঙ্গে বনিবনা হয় না, অনেকের সন্তান হয় না, অনেকে রাতের বেলায় প্রবলেমে থাকে, ঘুমাতে পারে না, কোনো নারীর সঙ্গে জিনের খারাপ সম্পর্ক হয়। উনি আবার তাবিজ তোমার পানি পড়া সব কিছু দিতেন। উনি যদিও কবিরাজ অনেক ছোট ছিলেন, তারপরে ওনার কাছে অনেক ভালো ভালো রুগী আসতেন। এভাবে প্রায় মাস 1.5 মতো ওনার এখানে আমি কাজ করি। 1-1.5 মাস পরে একদিন আমার প্রবলেমের কথাটা আমি ওনারে জানাইলাম, যে এমনি কথায় কথায় বিকালবেলা মসজিদের মধ্যে বসে বললাম যে হুজুর, আপনি তো অনেক রোগের চিকিৎসা করেন, আমার নিজের একটা রোগ আছে, আমি আমার এই রোগের কথা আপনাকে বলতে চাই। পরে আমারে বলে, তো বল না তো রোগটা কি। তখন আমি বললাম যে হুজুর, আমার এই সমস্যা, আমি ছোটোবেলা থেকে যখন রাতে ঘুমাতাম, আমি শুইলে পরে আমি স্বপ্নে দেখতাম একটা মেয়ে আমার কাছে আসতো, যার বয়স আমার বয়স যেরকম সেরকমই ছিল। আমি যখন ছোট ছিলাম সে ছোট ছিল, এখন আমি বড় হয়েছি সে বড়। ওভাবেই দেখতে পাই রাতের বেলায় সে আমার কাছে আসতো, আমার সঙ্গে দুষ্টুমি করতো, আমার সঙ্গে কথা বলে এবং আমার সঙ্গে মানে খেলাধুলা করে এরকম। তো উনি বলে, এটা তো ভালো কোনো লক্ষণ না, এটা বেশ খারাপ একটা লক্ষণ। এখন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওই দিন ছিল সোমবার, উনি আমার বলতেছে যে শনিবারে ওইটা দেখবে। তো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে তিনি আমার এই বিকালবেলা মানে আপনার এই মাগরিবের নামাজের পরে মসজিদের সামনে নিয়ে বসাইছে। মসজিদের সামনে একটা বৈঠকখানা মতো জায়গা আছে, ওখানে বসাইছে। আমার জীবনে মানে অন্যরকম ঘটনা আপনাকে বলি। বসানোর পরে উনি আমার বলতেছে যে তুমি যে জিনিসটারে দেখো, এই জিনিসটা কীরকম, গতকালকে রাতে দেখছো? আমি বললাম জি দেখছি। পরে বলে, কীরকম দেখছো? আমি বললাম হুজুর, ও সবসময় সাদা মানে পোশাক পরে থাকে, চেহারা অনেক সুন্দর এবং এত সুন্দর যা বলার মতো না। আমরা যেখানে বসেছিলাম এটার পাশেই হচ্ছে একটা মানে ইয়ের মতো আছে, আপনার কি বলে, একটু মানে বসার মতো একটা জায়গা আছে। যারা অজু কালাম করে এখানে এসে মাঝে মাঝে বসে, আবার উনিও মাঝে মাঝে জায়গাটা কোরআন পড়তো আর কি, একটা বসার মতো জায়গা আছে। মাগরিবের পরের কথা আপনাকে বলছি, তখন মোটামুটি আপনার মাগরিবের সালাত আদায় করে আমরা এসে বসছিলাম। চারদিকটাতে মোটামুটি অন্ধকার হয়ে গেছে, কিন্তু রাস্তার আলো টালো আছে কিছু এরকম করে। পরে আমার হঠাৎ করে বলতেছে, তুমি ওই দিকে তাকায় দেখো তো, তুমি রাতের বেলায় যারা স্বপ্ন দেখো সে এরকম কিনা। আল্লাহ আকবার! আমি ওই দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলাম এই প্রথম রাতের বেলায় যে জিনিসটার আমি স্বপ্নে দেখতাম, যেটা রাতে স্বপ্নে এসে আমার সঙ্গে খুনসুটি করতো, আমি দেখলাম যে স্পষ্ট ওটি ওখানে বসে আস এবং বসে রাতের বেলায় যেরকম আমার দিকে তাকায় তাকায় হাসতো, একইভাবে হাসতেছে। আমি আল্লাহ আকবার বলে দাঁড়ায় চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে চোখটা খুলে আমি ওটা দেখতে পাই না। আমি তখন বলি, হুজুর আমি এটা কী দেখলাম? হুজুর আমার এটা কী দেখালেন? আমি কী দেখলাম? উনি বলো, অধৈর্য হইও না, বসো। আমি বললাম যে হুজুর এটা কী হইলো? আজকে এতগুলো বৎসর যারা আমি স্বপ্নে দেখতাম, আজকে তারা আমি সরাসরি কেমনে দেখলাম? হুজুর আমার হাসি দিয়ে বলে, তারে বিয়ে করবা? আমি তখন কিছু বলি না। বলে, কি হলো, তারে বিয়ে করবা? আমি বললাম, হুজুর আমি জানি না। বলে, ওই কিন্তু তোমারে পছন্দ করে, ও তোমারে বিয়ে করতে চায়, বিয়ে করবা? যে না হুজুর আমি জানি না। পরে বলে, শোনো, ও তোমার কখনো ক্ষতি করবে না, আর ও ক্ষতি করার জন্য আসেও না। মাঝে মাঝে তুমি তার স্বপ্নে দেখো, এটা সত্যি সে স্বপ্নে আসে, আবার মাঝে মাঝে সে আসে না। আর যখন সে আসে না তখনও তুমি তার স্বপ্নে দেখো, এটা তোমার মানসিক সমস্যা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ও আসলেও ও তোমার কোনো ক্ষতি করবে না। তো এই যে হুজুর আমার কথাটা বলার পরে আমার ভিতরে না ভাই তখন একটা অনুভূতি জাগলো, যে আমি তো ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে পরিটার আমি স্বপ্ন দেখি তার আমি বিয়ে করব, তার সঙ্গে আমি সংসার করব। এর মধ্যে হুজুর যখন আবার বলল যে ওরে বিয়ে করবা, ওর সঙ্গে সংসার করবা, তখন তো ভাই আমি আনন্দে আটখান হয়ে গেলাম যে আমি ওরে বিয়ে করব, ওর সঙ্গে সংসার করব। হুজুর নিজের মুখে আমারে বলছে যে তুমি করে বিয়ে করবো, ওর সঙ্গে সংসার করবা। তো এইটা বলার পরেই না আমার ভিতরে ভাই তখন একটা অনুভূতির জায়গা বসছে যে আমি এটারে বিয়ে করব। প্রতি রাতে আবারও স্বপ্নে দেখতেছি। তখন কিন্তু আমি হুজুরের ফ্যামিলি মেম্বার মতো হয়ে গেছি। হুজুরের ঘরে যাইতাম, হুজুরের বাজার সাজার করতাম এবং হুজুরের মেয়েদের সঙ্গে খেলাধুলা করতাম। হুজুরের 2টা মেয়ে ছিল এবং 2টাই যুবতী ছিল এবং 2টাই যমজ মেয়ে, মানে দুইটাই যমজ, কিন্তু অনেক সুন্দর 2টা মেয়ে। এই করতে করতে প্রায় অনেকগুলো মাস পেরিয়ে গেছে। এখন হুজুর আর আমারে ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলে না। ওই যে স্বপ্নে যেটা দেখতাম ওইটা নিয়ে আর কোনো কিছু বলে না। তো বেশ কয়েকদিন পরে আমি হুজুরে জিগেলাম যে হুজুর
আপনি যে আমার সেদিন স্বপ্নে এসে আমারে বলছিলেন, যেটা আমারে দেখাইলেন, আমারে যে বললেন তুই কি এটারে বিয়ে করবি, আমি তো আপনাকে কিছু বলি নাই। হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে হ্যাঁ বল। আমি বললাম হুজুর আমি তো সেদিন বলি নাই, বাট আজকে বলতে চাই হুজুর আমি এটারে বিয়ে করব। এসে বলার পরে তখন একটা হাসি দিল, হাসি দিয়া বলে আরে পাগলা, এদেরকে বিয়ে করা যায় না, এদের কোনো শরীর নাই, এরা হচ্ছে এক ধরনের অশুভ, এদের কোনো শরীর হয় না, এদেরকে জাস্ট তুই দেখতে পারবি, কিন্তু যখন ধরতে যাবি তখন দেখবি এটা হাওয়া বাতাস, এদের কোনো শরীর নাই। আমি বললাম হুজুর শরীর না থাকলে নাই, আমি এটারে বিয়ে করবো, যেহেতু এটা আমার পছন্দ করে আমারই বিয়ে করব। হুজুর তখন আমার বলে না 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 এগুলো আর বলিস না। তো হুজুর যখন আমাকে নিষেধ করতেছে এটা, আমি বারবার হুজুরে বলতাম ও হুজুর আমি ওটারে বিয়ে করব, আপনি ওটার সঙ্গে আমার লাইন করাই দেন, আমি বিয়ে করব, আপনি এটারে মানুষ বানাই দেন। তো একটা সময় হুজুর আমারে বলে যে তুই যেগুলা বলতেছিস এটা তোর ক্ষতি হবে, তোর উপকারের চেয়েও ক্ষতি হবে, আসলে এগুলো কিছুই না, এগুলো সবই তোর মনের ভুল, এগুলো সবই তোর মনের ভুল, এগুলো কিছুই না, তুই এগুলা মুখের বাইর করিস না বা এগুলো মনে আনিস না, এটা খুব খারাপ হবে, এভাবে হতে পারে না, মানুষ কখনো কোনো জিন পরীকে বিয়ে করতে পারে না, আর মানুষের সঙ্গে কোনো জিন পরীর সম্পর্ক থাকলে এটা মানুষের ক্ষতি হয়। তো ওনার কথার আমি কোনো কিছুই শুনতেছি না, উনি আমাকে যতই বুঝাইতেছে, আমাকে যতই বলতেছে, আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি আর কিছু ঢুকতেছে না। আমার একটাই কথা আমি এটারে বিয়ে করব, আমার একটাই কথা আমি ওটার সঙ্গে সংসার করব, এবং এটা যেহেতু দেখতে এত সুন্দর আমি ওর সঙ্গে সারা জীবন থাকবো, আমার পরি বউ হবে, আর কি লাগে জীবনে। আমি আর কারো কথা শুনি না, কারো কথা মানি না, মনের ভিতরে আমি তখন মনে মনে জপতেছিলাম যে আমি এই পরিটারে বিয়ে করব, তার সঙ্গে সংসার করব। এরই মাঝে হলো কি, কিছুদিন পরে এই ঘটনাটা কিছুদিন পরে হঠাৎ করে আমি যে হুজুরের বাসায় থাকতাম, ওই হুজুরের বড় মেয়ে নুসরাত জাহান, ওই তখন করছে কি তাদের বাসারই এক কাজের মেয়ের মাধ্যমে আমার প্রেমের প্রস্তাব দেয়। ওদের বাসায় একটা কাজের মেয়ে আছে, ওই মেয়েটা আইসা এখানে থাকে না, আইসা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করে চলে যায়। ওই মেয়েটা একদিন আমারে বলতেছে যে ইসমাইল ভাই এমন এমন ঘটনা, হুজুরের বড় মেয়ে কিন্তু আপনারা পছন্দ করে, আপনারা বিয়ে করতে চায়, আমারে বলে। আমি প্রথমে ভাবছিলাম এটা একটা দুষ্টমি, হয়তো এটা একটা দুষ্টমি হতে পারে বা এরকম কিছু একটা। ওমা এরপরে দেখলাম যে না আসলেই সিরিয়াস। এই মেয়ে তখন আমাকে সরাসরি বলতেছে যে আমাকে পছন্দ করে, আমার বিয়ে করতে চায়, আমার সঙ্গে সম্পর্ক করতে চায়। মেয়ে তখন একটা মাদ্রাসায় পড়ে। তো আমি তো অলরেডি একটা বিয়ে করছি, বাড়িতে একটা বিয়ে করে ওখান থেকে পালাই গেছি ঢাকাতে, এবং এই অবস্থার মধ্যে আমি তো কখনোই বিয়ে করব না। আমাকে যত যাই বলুক না, আমি তো বিয়ে করব না, বা আমি আমার বিয়ের বিষয়টা হুজুরকেও বলি নাই বা ওই এলাকার কোনো লোকজনদেরকেও বলি নাই, যেটা আমার জীবনের একটা খারাপ অতীত। আমি সেই খারাপ অতীতটাকে মনে রাখতে চাই না, খারাপ অতীতটাকে মনে করতে চাই না। তখন আমাকে যতই বলে, যেভাবেই বলে যে ওকে বিয়ে করার কথা বা ওর সাথে সম্পর্কে যাওয়ার কথা, আমি সাফ তখন মানা করে দিই যে না, আমি কোনো সম্পর্কে যাব না, আর আমি এই মুহূর্তে বিয়েও করব না। এগুলো তখন বলতেছিলাম, কিন্তু এই মেয়ে খুব পাগলামি করতেছে, প্রচুর পাগলামি করতেছে, আমার জন্য হাত কাটতেছে, আমার জন্য এটা করতেছে ওইটা করতেছে। আমি একবার চিন্তা করি বিষয়গুলো হুজুরকে জানাই দিব, হুজুরকে বলবো, আবার চিন্তা করি হুজুরকে বললে যে আবার কী হয়ে যায়, আবার হুজুর আমাকে বের করে দেয় কিনা, কী করে না করে, না আমি হুজুরকেও বলবো না। এই অবস্থার মধ্যে আর আমি হুজুরকে প্রতিনিয়ত প্রেশার দিতাম যে হুজুর আমি পরিটারে বিয়ে করব, আপনি পরিটারে আইনা দেন, আপনি ওই পরিটার সঙ্গে আমাকে লাইন করাই দেন, আমি পরিটারে বিয়ে করব। আমি প্রতিনিয়ত কিন্তু হুজুরকে প্রেশার দিয়ে যাইতাম। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। আমি দেখলাম যে না, একদিক দিয়ে তো হুজুরের মেয়ে আমাকে বিরক্ত করতেছে তার সঙ্গে লাইন মারার জন্য, আর এই দিক দিয়ে তো হুজুর আমাকে ওই পরির সঙ্গে কোনো লিঙ্ক করাই দিচ্ছে না, বরং পরির কথা বললে হুজুর খেপে যাচ্ছে। একটা সময় রাগে ক্ষোভে আমি বললাম ধুর ছাই, আমি এখানে আর থাকবোই না, আমি এই জায়গায় আর থাকবোই না, আমি হুজুরের সঙ্গে আর কাজই করব না। একদিন খুবই রাগ করে আমি এখান থেকে চলে গেছি, এই মসজিদ থেকেই চলে গেছি, হুজুরের ডিউটি ছেড়ে চলে গেছি। হুজুরকে বলে যাই নাই, শুধু একটা চিঠি লিখে গেছি, যে আমি আপনাকে এত করে বলছি আমার পুরিটা এনে দেন, আপনি দিলেন না, আমি আপনার এখানে আর কাজ করব না, এটা বলে আমি চলে গেছি। এবং আমি তখন ওই কারখানায়ও কাজ করি নাই। এবার প্রায় বহু বৎসর পরে আমি তখন বাড়িতে আসি। আজকে বহু বৎসর পর, প্রায় অনেকগুলো বৎসর পর তখন আমি বাড়িতে আসি। বাড়িতে এসে যেটা জানতে পারি, লাভলি আমাদের পরিবার থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে লাভলিরে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিছে, এবং ওইখানে তার ছেলে মেয়ে হয়ে গেছে, তার সংসার হয়ে গেছে। আমি তখন মোটামুটি নিরাপদ, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কালনাগিনের হাত থেকে বাঁচাইছে, এখন আমি ভালো আছি। এখানে অনেকগুলো দিন থাকার পরে হঠাৎ করে আমাদের এলাকা থেকে অনেক দূরে আমার এক আমাদের সহপাঠী আমাদের সঙ্গে চলাফেরা করে, ওর নানুর বাড়িতে একটা হুজুরের সন্ধান পাইলাম।
মানে একটা কবিরাজের সন্ধান পেলাম এবং ওই কবিরাজটা নাকি খুব ভালো, মানে পরীরে বশ করতে পারে বা খুবভাবে তিনি আমাকে অনেকগুলো পরামর্শ দিলেন যে এমন এমন ঘটনা। আমার বন্ধু পরে ওর সঙ্গে একদিন আমি ওই কবিরাজের বাড়িতে গেছি। কবিরাজটা ইয়াং ছিলেন, মানে বয়স্ক ছিলেন না, মোটামুটি ইয়াং ছিলেন, যুবকের মতো। যাওয়ার পরে আমি তার কাছে বিস্তারিত সব কিছু খুলে বললাম যে এমন এমন ঘটনা, আমি ওরে প্রতি রাতে স্বপ্নে দেখো আমার কাছে আসে, আমার সঙ্গে কথা বলে, এখন আমি ওরে নিয়ে সংসার করতে চাই, আপনি ওর সঙ্গে আমার একটা লাইন করাই দেন, বা কেমনি বিয়ে করতে পারে বা কীভাবে করা যায় এগুলো বলার পরে সে বলতেছে আমাকে যে আপনি কি সত্যি তারে বিয়ে করতে চান? আমি বললাম যে জি চাই। বলে তারা যদি বিয়ে করতে চান তাহলে আপনাকে অন্য একটা পথে হাঁটতে হবে, যদি আপনি সেই পথে হাঁটেন তবেই তারে পাবেন। আমি বললাম সেই পথে বলতে কোন পথে? তখন এই কবিরাজ করলো কি, আমাকে আমার পুরনো কথা বলতেছে, মানে পুরনো কথাগুলো আমারে বলতেছে যে এমন এমন ঘটনা, আপনি যে মসজিদে ছিলেন ওই মসজিদে যিনি হুজুর ছিলেন কবিরাজ, ওই হুজুরের বড় মেয়ে নুসরাত জাহান আপনার পছন্দ করতো, আপনার কি মনে আছে? আমি বললাম জি হুজুর, আমার তো মনে আছে, আমার মনে আছে হুজুরের বড় মেয়ে আমারে পছন্দ করতো, কিন্তু আমি তো এই মেয়ের কারণে আমি হুজুরের কাছ থেকে চলে আসছি। পরে আমারে বলে আপনি ওই মেয়েরই বিয়ে করেন। আমি তখন বললাম আমি ওই মেয়েরই বিয়ে করবো? বলে হ্যাঁ, আপনি ওই মেয়েরই বিয়ে করবেন, এবং ওই মেয়েকে বিয়ে করার পরে ওই মেয়ের রাশির সঙ্গে আপনার সঙ্গে যে পরিটা আছে সেই রাশির মিল আছে। আপনি যদি হুজুরের মেয়েটাকে বিয়ে করেন এবং হুজুরের মেয়েটার সঙ্গে রাতের বেলায়, মানে বাসর রাতে আমি আপনাকে কিছু কাজ করতে বলবো, আপনি যদি এই কাজগুলো পরিপূর্ণভাবে হুজুরের মেয়ের সঙ্গে বাসর ঘরে করতে পারেন, তাহলে আপনার ওই হুজুরের মেয়ে নুসরাত জাহানের উপরে ওই পরিটা এসে ভর করবে, এবং এরপরে আপনি নুসরাত জাহানের মাধ্যমে ওই পরিটাকে পাবেন। কারণ পরিটার তো কোনো শরীর নাই, এদের তো কোনো এক্সট্রা শরীর হয় না। তো যার কারণে আপনি হুজুরের মেয়েটাকে বিয়ে করলে ওই মেয়েটার উপরে যখন পরিটা আসবে, আপনি ওই পরিটাকে তখন ওই হুজুরের মেয়ের মাধ্যমে পাবেন। তখন আমি বললাম যে আচ্ছা, আপনি তো আমাকে অন্য কোনো মেয়েকে বিয়ে করায়ও এই পরিটাকে এনে দিতে পারেন, হুজুরের মেয়েটা লাগবে কেন? উনি বলে যে না, প্রথমত এমন একটা মেয়ে লাগবে যে আপনাকে অন্ধের মতো ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আর দ্বিতীয় হচ্ছে, যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন সেই মেয়েটার সঙ্গে অবশ্যই ওই পরিটার কোনো না কোনো দিক থেকে মিল থাকতে হবে। আমি হিসাব করে দেখলাম যে আপনাকে যে পরিটা রাতের বেলায় আসে বা আপনার সঙ্গে তা আছে, এই পরিটার সঙ্গে নুসরাত জাহানের সম্পূর্ণ মিল আছে। এই জন্য আপনি নুসরাত জাহানকে বিয়ে করলে পরে পরিটারে পাবেন, তবে এখানে তার কিছু নিয়ম কারণ আপনাকে মানতে হবে। পরে আমি বললাম যে দেখেন, আমি তো গ্রামে একটা বিয়ে করছি আগে, এরপরে আমি যদি এখন নুসরাত জাহানরে বিয়ে করি, ওর বাবা তো আমাকে ওইখানে আস্ত রাখবেন, আমার ক্ষতি করে ফেলবে, আমি কি করব? তখন তিনি আমাকে বলতেছে আপনি তাহলে একটা কাজ করেন, আপনি মেয়েটাকে ভাগায় নিয়ে আসেন, আপনি ঢাকায় যান, ঢাকায় গিয়া আপনি আবারও হুজুরের কাছে যান, গিয়ে হুজুরের কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে বলেন আপনি ভুল করে চলে গেছেন, এটা আপনার অন্যায় অপরাধ হয়েছে, এবং হুজুরকে বলেন যে হুজুর আমি আর অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু করুন, আমি আপনার সঙ্গে থাকবো। এই কথা বলে হুজুরের সাথে থাকা অবস্থায় হুজুরের মেয়ের সঙ্গে যেটা আপনি আগে করেন নাই এখন সেটা করবেন, মেয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবেন, সেটা হোক প্রেম ভালোবাসার বা যাই হোক, একটা সম্পর্ক তৈরি করে পরে আপনি এই মেয়েটাকে তখন পালায় নিয়ে আসবেন, এবং পালিয়ে নিয়ে যদি আপনার অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকে, আপনি ডিরেক্টলি আমার কাছে চলে আসবেন। প্রয়োজনে আপনি আমার কাছে থাকলে পরে ওই রাতের মধ্যে আমি এই নুসরাত জাহানের উপরে পুরিটাকে ভর করাই দিব, যার সঙ্গে আপনার সারা জীবন থাকতে হবেন, আপনার টাকা লাগবে। অ্যামাউন্ট কত? আমাকে মোটামুটি একটা বড় অ্যামাউন্টের কথা বলে। তা আমি বলছি যে ঠিক আছে, অ্যামাউন্ট লাগবে, আমি এটা করব। আমি তখন করলাম কি ভাই, এই হুজুরের মানে এই কবিরাজের কথাবার্তা শুনে এবার আমি আমার নানু বাড়িতে আবারও আসছি। আইসা আমার নানির কিছু টাকা ঢুকে আছে, জমানো টাকা, গয়নাগাটি আছে, টাকা ঢুকে, জানি আমি কোথায় আছি। একদিন রাতের বেলা ওই নানুর গয়নাগাটি টাকা ঢুকে নিয়ে আমি তখন পালাই নানু বাড়ি থেকে পালায়া রংপুর থেকে আমি সেই সুদূর ঢাকাতে আবারও যাই। আবারও গিয়ে এই জোহরের নামাজের সময় আমি তখন ওই মসজিদে নামাজ পড়ার পরে হুজুর তো আমাকে দেখে রেগে আছে, চোখ টুক খুব গরম করে আছে, এই তুই কই গেছিলে, এই এতদিন কোথায় ছিলি, কই গেছিলে, কারে বলে গেছিলে? আমি কিছু বলি না। আমার বলো কোথায় গেছিলাম? বলো হুজুর আমার মায়ের কথা খুব মনে পড়তেছে, পরিবারের কথা মনে পড়তেছে, এই জন্য আমি পরিবার দেখতে চলে গেছিলাম। হুজুর আমারে বলতেছে তাই পরিবার দেখতে যাবি, সেটা ভালো কথা, এটা তো অন্যায় কিছু না, তুই পরিবার তুই দেখতেই পারিস, দেখতে যাবি, কিন্তু তোর পরিবার দেখতে যাবি তুই এটা আমাকে বলে যাবি না? তোর তো আমাকে বলা দরকার ছিল, তুই যদি আমাকে বলে যাইতি তাহলে তো আমার এরকম টেনশন হতো না। তুই আমার এখানে আজকে এত বছর ধরে আসিস, কাজ করিস, হঠাৎ করে একটা মানুষ চলে গেলি, মানে এটা কেমন কথা? তাই আমি বললাম যে হুজুর আমার অন্যায় হয়েছে, আপনি আমার মাফ করে দেন। তা বলো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই আবার কাজে আস। আমি আবারও কাজ শুরু করছি। এভাবেই দেখলাম কি এবার
হুজুরের থেকেও বেশি হুজুরের মেয়ে আমার উপরে ক্ষেপে আছে, মানে নুসরাত জাহান, ওই আমার উপরে আরও ক্ষেপছে। আমার সঙ্গে ও কোনো কথা বলে না, আমি কথা বলতে গেলেও আমাকে অ্যাভয়েড করে। মানে যে মেয়েটা আমার জন্য হাত কাটতো, আমার জন্য এত পাগলামি করতো, আমার প্রতি যার এত টান ছিল, এত ভালোবাসা ছিল, এখন দেখলাম কি সেই মেয়েটা আর আমার কথা শুনতেই পারে না, আমার কথা শুনতেই পারে না এবং আর আমার দিকে ফিরে তাকায়ও না। এভাবে আমি শুধু সুযোগ খুঁজতেছি কিভাবে তার সঙ্গে একটু কথা বলা যায়। তাদের বাসায় যে মেয়েটা কাজ করতো, আমি ওই মেয়েটার মাধ্যমে তারা একটা প্রেমপত্র লিখি, মানে প্রেমপত্র বলতে আমার সরি ক্ষমা চাই এটা সেটা লিখে পাঠাই। সে মোটামুটি অনেকটা সফট হয়। সফট হওয়ার পরে আমি তখন তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে বলি যে তুমি যে আমার সঙ্গে প্রেম করো, ভালোবাসো, সবই ভালো, সবই ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো কোনোদিনও তোমাকে আমার কাছে বিয়ে দেবে না, এটা কি তুমি বিশ্বাস করো? ও বলে আমার বাবা অনেক ভালো মানুষ, আপনি যদি আমার বাবার কাছে প্রস্তাব দিতে পারেন, আমার আব্বাকে বুঝাইতে পারেন, তাহলে আব্বা অবশ্যই আপনাকে আমাকে আপনার কাছে বিয়ে দিবে। আমি বললাম এটা তুমি কি বলো, তোমার আব্বা কোনোদিনও তোমাকে আমার কাছে বিয়ে দিবে না, এসব কথা বলে লাভ নাই। ও আমারে বলতেছে আমি আমার আব্বাকে ভালো করেই চিনি, আমার আব্বা অর্থ সম্পদের লোভী মানুষ না, যদি আমার আব্বা অর্থ সম্পদের লোভ হতো তাহলে ঢাকা শহরে আমার আব্বার 3-4টা বাড়ি থাকতো, কিন্তু আমার আব্বা কখনো টাকার লোভী না, আমার আব্বা একটা ভালো ছেলে খোঁজে। আর আমার কাছে মনে হয় যে আমার আব্বা যেমন ছেলে খুঁজতেছে আপনি ঠিক তেমনই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে চলেন, খুবই ধর্মীয় একজন ব্যক্তি, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যদি আমার আব্বাকে প্রস্তাব দেন তাহলে আমার আব্বা রাজি হয়ে যাবে। আমি বললাম নুসরাত আসলেই লাভ নাই, তুমি যেটা বলতেছো এটা আসলেই কোনো লাভ হবে না বলে তারপরেও যেহেতু তুমি আমাকে বলতেছো আমি বলবো। এইটা বলে আমি তখন নুসরাতের কাছ থেকে মোটামুটি একটু সরে আসছে, আইসে চিন্তা করতেছি আমি তো কোনোদিনও হুজুরকে এই কথা বলতে পারবো না, হুজুরকে এই কথা বললে হুজুর খেপে যাবে, আরও দেখা যায় আমাকে এখান থেকে বের করে দেবে। নুসরাত তো বুঝে না, আমি তো বুঝি না, আমি হুজুরকে বলবো না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার করতেছি আর আল্লাহ করতেছি যে কেমনে কী করা যায়। অনেকগুলো দিন পার হয়ে যাওয়ার পরে একটা সময় আমি নুসরাতকে বললাম যে নুসরাত তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমার বাবার কাছে বলে কোনো রিস্ক বাড়াতে চাই না, তোমার বাবার কাছে দেখা যায় বলার পরে তিনি আমাকে কাছ থেকে বের করে দিবে, তখন তো তোমার সাথে আমার আর কখনো দেখাও হবে না। তো আমি তোমার কাছে একটা অনুরোধ করে কথা বলি, শোনো, তোমার বাবা মনে হয় না রাজি হবে, আর আমিও চাই না তোমার আব্বাকে বলার জন্য, তুমি একটা কাজ করো, চলো আমরা দুজনে পালায়া যাই। আমার বাড়ি রংপুরে আমাদের অনেক বাড়ি, আমাদের বাড়ি আছে, ঘর আছে, আমার মা বাবা সবাই আছে, আমি তোমার রংপুরে নিয়ে যাব এবং রংপুরে নিয়ে আমরা দুজনে অনেক সুখে থাকবো, আমি সারা জীবন তোমাকে অসম্ভব ভালোবাসবো। না, ও তখন বলতেছে ও কোনোভাবে আমার সাথে পালিয়ে যাবে না। আমি যতভাবেই বলতেছি যে নুসরাত চলো, আমার সঙ্গে তুমি অনেক ভালো থাকবা, আমার রংপুরে অনেক বাড়ি আছে, ঘর আছে, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা সবাই আছে, আমার সঙ্গে তুমি চলো, কিন্তু কোনোভাবেই ও যাবে না। এবং এরকম করতে করতে আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না, কিভাবে কি করা যায়। এভাবে প্রায় আরও অনেকগুলো দিন কেটে গেল এবং কেটে যাওয়ার পরে এরই মাঝে হঠাৎ করে নুসরাতের বাবা, আমার ওই হুজুর, তখন নুসরাতের জন্য একটা বিয়ের ঘর নিয়ে আসছে। ছেলেও আলেম, টাইটেল পাস মাওলানা, সব কিছু ভালো, ওখানে ওকে বিয়ে দিয়ে দিবে। মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। যখনই কথাবার্তা হয়ে গেছে তখনই আমাকে বলতেছে যে তুমি আমার বাবার কাছে বলো যে আমার বাবা তো এখানে আমার বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার তো ওখানে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম যে না, আমি তোমার বাবারে কি বলবো, তুমি যদি নিজে আমার কাছে না আসো আমি তো তোমার বাবাকে বলে লাভ নাই, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তুমি আমার কথা শুনতা, তুমি তো আমার কথা শোনো না। পরে আমারে বলতেছে তুমি কি বাবারে বলবো না? আমি বললাম আমি তো বলবোই না, আর যদি তুমিও বলো তাহলেও তোমার বাবা কখনো রাজি হবে না, যেহেতু আমার থেকে এত ভালো একটা ঘর উনি পাইছে, ছেলে মাওলানা এবং ঢাকা শহরে অনেক বাড়ি গাড়ি আছে, এত বড় লোকের এক ছেলে, তা ওই ছেলেকে পাইলে কি আর আমার কাছে তোমারে বিয়ে দিবে? এটা তো কোনোদিনও সম্ভব না। পরে আমারে বলতেছে যে তুমি কি বলতে চাও তাহলে? আমি বললাম উপায় একটাই, তুমি যদি চাও বা তুমি যদি বলো তাহলে তুমি আমার সঙ্গে চলে যেতে পারো, তুমি যদি আমার সঙ্গে পালিয়ে যাও আমি তোমাকে নিয়ে রংপুর চলে যাব, এরপরে দেখবা কি তোমার আব্বা একটা সময় মেনে নিবি আমাদের সম্পর্ক, তারপরে আমরা এক হয়ে যাব। এরকম করে বোঝানোর পরে যখনই তার অন্যত্রে বিয়ে ঠিক হয়ে গেছে, তার অন্যত্রে বিয়ে হয়ে যাবে, এবার কিছুটা ওর ভিতরে চিন্তা টেনশন ঢুকে গেছে। তখন আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি এটাই করব। তাই ঠিক আছে চলো। এই কথা বলে তার সাথে সব কিছু ঠিকঠাক করে একটা রাতের বেলায় তখন আমি হঠাৎ করে ওরে নিয়ে এই হুজুরের বাড়ি থেকে পালাই। আর হুজুর কিন্তু ওই সময়তে আমি যখন আবারও পুনরায় রংপুর থেকে ফিরে গেছিলাম তখন কিন্তু হুজুর মোটামুটি কবিরাজি ছেড়ে দিছে, কবিরাজি করে না, একদম যেগুলো আসলে খুব সিরিয়াস এরকম 1-2টা উনি চিকিৎসা দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনি চিকিৎসা দেয় না, অনেকটা ভালো হয়ে গেছে বলতে উনি কবিরাজি করে না। তারপর আমি ওরে নিয়ে পালাইয়া ডিরেক্টলি আমাদের যে রংপুরে আছে ওইখানে আসছি। আসার পরে আমি ওই হুজুরের সঙ্গে যোগাযোগ করছি, হুজুর বলতে ওই
কবিরাজরে বললাম আমি তো পালায় নিয়ে আসছি, এখন কিভাবে কি করব। উনি বলে আমার বাড়িতে চলে আসো। আমি প্রায় সন্ধ্যার দিকে মাগরিবের পরে ওই কবিরাজের বাড়িতে গিয়ে পৌঁছাই। তখন ও আমারে বলে এটা কার বাড়ি? আমি বললাম এটা আমার মামার বাড়ি, এটা আমার মামা। আমি তো তোমার ঢাকা থেকে পালায় নিয়ে আসছি, এখন তার হঠাৎ করে আমি তোমারে নিয়ে যেতে পারবো না, এবং যদি আমি হঠাৎ করে তোমারে নিয়ে যাই তাহলে তো সমস্যা দেখা দিবে। আমি তো হঠাৎ করে নিতে পারবো না, আমি তোমারে কালকে বাড়িতে নিয়ে যাব, আজকে আমি তোমারে নিয়ে এখানে থাকবো। ও বলে আমরা তো বিয়ে করিনি। আমি বললাম মামা বলছে আমাদের বিয়ে করাই দিবে। তো উনি তখন আমার সঙ্গে খুব ভালো করে কথা বলে, ওই কবিরাজ অনেক ভালো করে ঠান্ডা মাথায় অনেক আদর করে কথাবার্তা বলে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রাতের মধ্যে বিয়ে করাই দিব। রাত 8টা বাজে উনি তখন নিজেই হুজুর, মানে নিজেই কাজী সেজে শুধু কলমা করে ওর সঙ্গে, আমার শুধু কলমা পড়ায়, কোনো কাবিন না। কলমা পড়ায়া ওনার বউকে দিয়া, মানে ওই কবিরাজ তার বউকে দিয়া এক ভয়ানক বাসরঘর তৈরি করে। ভয়ানক বাসরঘরের বর্ণনা শুধু এটাই দিব, এটা কোনো বাসর ঘর উনি বানায় না। আমার কাছে মনে হলো যে উনি একটা ভৌতিক বাড়ি নির্মাণ করে বা ভৌতিক ঘর বানায়। তো আমি তখন এই ওরেনিয়া, মানে ও এই কবিরাজ তখন আমাকে ডাইকে নিয়ে বলতেছে যে যেগুলো আমাকে বলছে ওর সঙ্গে বাসর ঘরে করার জন্য, এগুলো এখানে বলার মতো না বা এগুলো বলতেও পারবো না, খুবই নোংরা কাজ, মানে এর থেকেও নোংরা কিছু হতে পারে না। মানে যেগুলো বলে যে মানে এর থেকেও নিকৃষ্ট কিছু হতে পারে না, ওর সঙ্গে আমার এগুলো করতে হবে বাসর ঘরে। তখন আমি বললাম যে ও কি আমার সঙ্গে এগুলো করবে? ও তো করবে না। পরে বলে যে উনি আমাকে একটা তাবিজ বানায় দেয়, বলে এই তাবিজটা ওর শরীর স্পর্শ করা বা বাসর করে, তাবিজটি স্পর্শ করানোর পর ও তোমার সব কথাই শুনবে। তাই আমি বললাম হ্যাঁ শুনবে তো, বলে শুনবে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি, তখন আমরা বাসর করে ঢুকলাম। তো বাসর করে ঢোকার পরে উনি আমাকে যেভাবে বলল, আমি এভাবেই তাবিজটা ওর শরীরে স্পর্শ করাইছি। উনি আমাকে বলল তুমি যখন এই জিনিসগুলো তার মাঝে দেখবা তখন তুমি বাসর ঘর থেকে বেরিয়ে আসবা, এরপরে তোমার আর কোনো কাজ নাই। তখন আমি রাত প্রায় 2টার দিকে, উনি যেগুলো বলছিল এগুলো শুরু করছে রাত 2টার দিকে। তখন আমি বেরিয়ে এসে দেখি কি যে এই কবিরাজ আমাদের বাসর ঘরের সামনে দাঁড়ায় আছে। আমি এসে বললাম যে আপনি যা যা বলছেন তা তো করছি, এখন তো এরকম করতেছে। বলে ঠিক আছে তোমার কাজ শেষ, তোমার আর কোনো কাজ নেই, বা তুমি বসে থাকো, এখানে থাকো আমার সঙ্গে। ওই পরীটা ওর উপরে ভর করবে, ওর উপরে যখন ভর করবে তুমি তখন ওর রুমে যাবা। আমি আচ্ছা ঠিক আছে। তখন হলো কি ভাই, আপনার প্রায় আপনার আগ হয়ে গেছে, মানে এই কি বলে ফজরের নামাজের আগ মুহূর্তে ভিতরে প্রচণ্ড রকমের চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। আমি তখন কবিরাজরে বললাম কী ব্যাপার, ভিতরে এরকম চিৎকারের শব্দ শোনা যাচ্ছে কেন, এবং ভিতরে এরকম হইতেছে কেন, ওরে কি মেরে ফেলতেছে নাকি? বলে না না না, ওই পরীটা এসে ওর ভিতরে ঢুকতেছে, তো এটা ওর ভিতরে ঢুকতেছে, এই জন্য একটু সময় লাগবে, তো তুমি টেনশন করো, এরকম হয়ে যাবে। এমন করতে করতে যখন ফজরে আজান দিছে, ফজরের আজানটা যখন দিছে, আমি তখন করলাম কি ফজরে আজানের সময় বলে এবার তুমি রুমে যাও। আমি যখন ফজরে আজানের সময় রুমে গেলাম তখন আমি দেখি কি জানেন, ও এমন একটাভাবে বসে আছে, মানে পুরুষের মতো, সম্পূর্ণ পুরুষের মতো বসে আছে। আমি ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে ও সম্পূর্ণ পুরুষের কণ্ঠে আমার সঙ্গে কথা বলতেছে। এটা আপনার ফজরে আজানের পরে একদম অবিকল একটা পুরুষ যেভাবে কথা বলি এভাবে, এই তুই কেন আসছিস, এই জায়গায় কেন আসছিস, পুরুষের মতো, তুই আর ওরে পাবি না, ওরে তুই আমারে দিয়ে দিছিস। তা আমি তখন বলি আপনি কি? বলে আমি জিনের বাদশা, তুই তোর বউরে জিনের বাদশাটা দিয়ে দিছিস, তোর বউ এখন জিনের বাদশার কন্ট্রোলে চলে গেছে। আমি তখন বেরিয়ে আসছি, আইসা ওনারে বললাম যে কি, উনি ওইগুলো কি বলে, ওর সঙ্গে তো মনে হয় কোনো খারাপ কিছু চলে আসছে, ওইগুলো কি বলে? উনি বলে সমস্যা নাই, কিছু হবে না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিছু হবে না, তুমি আর ওর রুমে এখন যেখানে আপাতত তুমি বাইরে বাইরে থাকো। এই করে করে প্রায় 9টা বেজে গেছে, ওই রুমে কেউ যায় না, উনিও যায় না, ওই রুমটা বন্ধ করে রাখছে, মানে বাইরে দিয়ে আটকায় রাখছে দরজা। আর আমি কবিরাজরে বললাম যে কী ব্যাপার, ওই তো রাত দিনে 9টা-10টা বেজে গেছে, আমি বাড়ি কবে যাব, আপনি ওরা ভালো করে দেন, আমি ওরে নিয়ে বাড়ি যাই। আমি কিন্তু আমার টাকাটাও কবিরাজরে দিয়ে দিছি, আমি ওই দাদির, মানে আমার নানির কাছ থেকে যে টাকা চুরি করে নিয়েছিলাম, গয়নাগাটির টাকা এবং নানুর জমানো টাকা, এই সব টাকাই কিন্তু আমি কবিরাজরে দিয়ে দিই। দিয়ে বলতেছিলাম যে আমি তো সব টাকা আপনি দিয়ে দিছি, তাহলে আপনি এখন একটা কিছু করেন না কেন, আপনি এরকমটা কেন করতেছেন? তারপরে বলতেছে আমি তো কিছু করি নাই, আমি তো কিছু করি না। তাই আমি বললাম তাইলে আমি ও ভালো হয় না কেন, ওরা আপনি ভালো করে দেন, আমার ওর পিছনে কোনো কবিরা মানে পরিটরে লাগবে না, আপনারা ভালো করে দেন। এই তর্কাতর্কি প্রায় বিকেলের দিকে, প্রায় সন্ধ্যার পরে, মানে একটা রাত কেটে যায়, পরের রাতের সন্ধ্যার দিকে হঠাৎ করে দেখি কি যে এই নুসরাতের বাবা
এবং আরও কয়েকজন মানুষ এই বাড়ির মধ্যে ঢুকতেছে। ওনাদেরকে দেখে তো আমি মানে টাসকি মেরে গেছি, আয় হায়। আমি এই দিক দিয়ে তখন কী করলাম, যখন দেখছি ওনারা বাড়ির মধ্যে ঢুকতেছে আমি তখন দিছি দৌড় দিয়ে এই বাড়ির পিছন থেকে তখন পালাইয়া চলে আসছি। আমার কাছে তো কোনো মোবাইল ফোন টোনও নাই, কারোর সঙ্গে কোনো যোগাযোগও নাই। এবার আমি বাইরে চলে আসছি। আইসা 3 দিন পর্যন্ত রাস্তাঘাটে ছিলাম, বাড়িতে যাই না, ঘরে যাই না। 3 দিন পর্যন্ত রাস্তাঘাটে থাকিয়া 3 দিন পরে আমি তখন বাড়িতে যাই। বাড়িতে গেছি পরে আমার মা, আমার বাবা, আমার নানা নানি সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। তুই মানুষ না, তুই অমানুষ, তুই একটা খারাপ, মানে খুব খারাপ ব্যবহার করতে। আমার অপরাধটা কি? তারা বলে তুই মেয়েটার সঙ্গে এরকম কেন করলি, কেন ওই বন্ড খারাপ কবিরাজের হাতে নিয়ে মেয়েটারে তুলে দিলি, কেন দিলি? আমি বলছিলাম কবিরাজ বলছে ওর উপরে নাকি পরি ভর করাই দিবে, তারপর আমি পরিটা শহরে পাবো। আমার নানা বলে আয় হায় হায় রে, রাতের বেলায় জিন চালানোর মাধ্যমে তুই নিজের হাতে তোর বউটারে তুই জিন মানে ইয়ের হাতে তুলে দিছিস, জিনের বাসার হাতে তুলে দিছিস। এই কবিরাজ তার জিনকে, তার সঙ্গে যে জিনটা আছে সেই জিনকে খুশি করার জন্য তোর দিয়ে এই কাজটা করাইছে। আমি তখন বললাম নানা আমি এখন কি করব? বলে আয় হ্যাঁ, এটা তুই কী করলি, এটা তুই অনেক খারাপ করছিস, এই কাজটা তুই ভালো করিসটাই। এই ঘটনার পরে আমার নানার বাড়ির লোকেরা তখন আস্তে আস্তে করে এই নুসরাতের বাবার সঙ্গে যোগাযোগ করে। নুসরাতের বাবা আমার কথা শুনতেই পারে না, বলে এই ছেলের কথাই বলবেন না, ওরে পাইলে আমি মার্ডার করব, ওরে পাইলে আমি এই করব সেই করব, মানে প্রচণ্ড রকমের, মানে আমার সঙ্গে তারা মামলা টামলাও করে, অনেক ঝামেলা করে। এক পর্যায়ে করছে কি, আমার মা আর আমার নানা নানি মিলে তখন তারা ঢাকায় গেছে ওই লোকের বাসায়। আমি তখন বাড়িতে, তারা ঢাকায় গেছে। ঢাকায় গিয়ে নুসরাতের বাবার সঙ্গে কেমনে জানি কথাবার্তা বলে আসছে। আইসা আমার বাড়িতে এসে বলতেছে যে তুই আমাদের সঙ্গে কয়েকদিন পর, মানে 3 দিন পর আমাদের সঙ্গে ঢাকায় যাবি। আমি যে না, আমি ঢাকায় যাবো না, কারণ আমি জানি ঢাকায় গেলে নুসরাতের বাবা আমারে মেরে ফেলবে। পরে আমার নানা বলে আমি যা বলছি তাই কর, পাপ যেহেতু করছিস এই পাপের মাসল তোরেই দেওয়া লাগবে, তোর ভালো হওয়া লাগবে, তোরে যা বলছি তুই তাই কর। আমি তখন বললাম যে নানা আপনি কী বলেন, বলতে আমার সঙ্গে যাবে। পরে নানা জোর করে, আমার নানা নানি জোর করে আমাকে এর কিছুদিন পরে আমাকে আবারও ঢাকায় নেয় এবং ওই হুজুরের কাছে নিয়ে যায়, মানে নুসরাতের বাবার কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার নানা বলে ওনার পা জড়াইয়া ধর। আমি বলছি না, আমি পরে দাঁড়ায় আছি। নানা তখন আমার একটা থাপ্পড় মারলে মানে পা জড়াই ধরি। ওই তখন আমারে বলে এই কাজটা তুমি কীভাবে করলা, আমি তোমার নিজের সন্তানের মতো মনে করলাম, তুমি এই কাজটা কীভাবে করলা, কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করলা, কেন করলে এটা, তুমি জানো আমার মেয়েটার সঙ্গে সে রাতে কী হয়েছে? তখন কিছু বলি না। পরে আমার নানা বলতেছে যে যা হোক যেটাই হোক ও তো ভুল করেই ফেলছে, আর এখন এটা সমাধা কি, যেহেতু আপনার মেয়ের সঙ্গেও এরকম একটা কাজ করছে, আপনার মেয়ের জীবনটাও তো এখন শেষ, তো যাই হোক আপনারা এটা মিলিয়ে দেন। পরে তিনি বলে মিলিয়ে দেওয়ার কি আছে, যেহেতু কলমা করছে, কাবিন করে নাই, এখন আপনারা কাবিন করেন। এরপর একটা ডেট ফিক্সড হয়, একটা দিন তারিখ ঠিক হয়। সেই দিন তারিখে আমি নুসরাতের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তখন পারিবারিকভাবে আমরা একটা মাইক্রোবাস নিয়ে যাই। সেই মাইক্রোবাসে করে আমরা একদিন ওদের বাসায় থাকি, পরের দিন আমি বউ নিয়ে বাড়ি আসি। বাড়ি আসার পরে আমার এটা আমার 2য় বাসরাত। প্রথম বাসরতে এইভাবে হলো। এরপরে আমি ওরা জিজ্ঞেস করি যে নুসরাত কী হয়েছিল? ও বলে তুমি যখন, আমি জানি না আমার সঙ্গে কী হচ্ছিল, বাট একটা সময় আমি দেখলাম যে তোমার রূপে তুমি আমার কাছে আসছো এবং এসে আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হইতেছে। আমি প্রচণ্ড রকমের তোমার কাছ থেকে সরার চেষ্টা করতেছি, বাট তুমি আমার উপর আমার উপর জুলুম করতেছ। এরপরে কী হয়েছে না হয়েছে আমি জানি না, এবং ও আমাকে আরও কিছু কথা বলে যেগুলো আসলে বলার মতো না। তা আমি তখন বললাম এরপরে তোমার বাবা কিভাবে জানলো যে তুমি এই জায়গায় আসো? বলে আমার বাবা তুমি যেই কোম্পানিতে আগে কাজ করতে, সেই কোম্পানির ছেলের সঙ্গে যোগাযোগ করে তোমাদের ঠিকানা নিছে। তোমাদের ঠিকানা নিয়ে তোমাদের বাড়িতে আসার পরে তুমি তোমাদের বাড়ির কোন ছেলের কি বলছিলা যে আমার এই বাড়িতে নিয়ে আসবে? আমি বলে হ্যাঁ, এই কবিরা যে ঠিকানা আমার বন্ধু দিছিল, আমাদের ওই সহপাঠী, আমাদের নানু বাড়ির, আমি ওর ঠিকানা বলছিলাম যে আমি আমার বউ, আমি আমার প্রেমিকা নুসরাত নিয়ে ওই কবিরাজের বাড়িতে উঠবো। বলে ওই ছেলেই তোমার নানার কাছে বলছে, তোমার নানা আমার আব্বার কাছে বলছে, তারপরে আমার আব্বা, এই তোমার নানা, আরও কয়েকজন। আমি তো আমার নানাকে দেখি না, বলে তোমার নানাও ছিল সেখানে। তো তারা গিয়ে আমাকে সেখান থেকে ওই বন্ড কবিরাজের হাত থেকে আমাকে রক্ষা করে এবং সেই এলাকার লোকজন ডাকে। কিন্তু কবিরাজ বলতেছে যে তুমি নাকি কবিরাজের কাছে গেছো পালাইয়া, এবং পালায় গিয়ে কবিরাজের হাতে পায়ে ধরে বলতেছো যে কবিরাজের নাকি তুমি মামা ডাকছো। বলে ইসমাইল আমাকে আগেই মামা ডাকছে, ওগুলোকে আমার মামা ভাগিনার সম্পর্কে, এখন হঠাৎ করে মেয়ে একটা নিয়ে আসছে রাতের বেলা, আমি কী করব? আমি নিজে থেকে ওদেরকে কাবিন করে, কলমা পড়ায় বিয়ে করাই দিছি। এরপরে একসাথে ছিল। রাতের বেলায় মেয়ের সঙ্গে কী হয়েছে না হয়েছে জানি না। তখন
আমি বললাম, তাইলে ওই বেঈমানটা এটা করছে? বলে, হ্যাঁ এটা করছে। তখন আমি বললাম যে, নুসরাত, আমি তো অনেক অন্যায় করছি, তুমি কি আমারে মাফ করবা? আমার বল, আমার বাবা যেহেতু তোমাকে মাফ করে দিছে, আমার কোনো অভিযোগ নাই, তবে তুমি এই ভুলটা কেন করলা? আমি বললাম, আমাকে তুমি মাফ করে দাও। এরপরেই থেকে আলহামদুলিল্লাহ নুসরাতের সঙ্গে আমার সংসার জীবন শুরু হলো। আপন ভাই, আমি সর্বশেষ আপনাকে একটা কথাই বলি, আমি সবসময় ভাবতাম যে আমার স্বপ্নে দেখা সেই পরীটা আমার সঙ্গে থাকবে সারা জীবন, কিন্তু নুসরাতের সঙ্গে আমার সেকেন্ড টাইম যখন সংসার শুরু হয়, তখনকার পর থেকে আমি এই পরীটাকে আর স্বপ্নে দেখি না, এবং আজ অবধি পর্যন্ত আমি স্বপ্নে দেখি না। দেখেন, আমি সবসময় চিন্তা করতাম যে পরীটা আমার জীবনে আসলে আমার জীবনটা অনেক সুখের হবে, কিন্তু আমি যখন নুসরাতের সঙ্গে সংসার শুরু করলাম, আমাদের সংসার জীবন যখন শুরু হলো, আমার কাছে মনে হয় ওই নুসরাতের মাঝে হাজারো পরী লুকিয়ে আছে। আমি নুসরাতের মাঝে হাজারো পরীকে খুঁজে পাচ্ছি, এবং সংসার জীবনে আমি বেশ সুখে আছি। তবে আমার জীবনে একটাই দুঃখ, আমার নুসরাত কখনো মা হতে পারবে না। ওর সঙ্গে সিরাতে অনেক খারাপ কিছু হয়। আমি ওকে অনেক ডাক্তারের কাছে নিয়ে আসি, অনেক পরীক্ষা নিরীক্ষা করায়, ওর মাতৃত্ব নষ্ট হয়ে যায়, কখনো মা হতে পারবে না। তো মা না হতে পারলেও নুসরাতের সঙ্গে আমার আজকে বহু বৎসরের সংসার, এবং আমরা দুজনেই বেশ ভালো আছি। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, সে অন্যায়কে আমি অকপটে স্বীকার করলাম, এবং আপনার কাছে আমি বললাম আপনি অবশ্যই আমার গল্পটা রেকর্ড করবেন, যাতে মানুষ আমার গল্প শুনে সতর্ক হয়, এরকম ভণ্ড প্রতারক কবিরাজের পাল্লায় না পড়ে। তো আপনার জন্য দোয়া ভালোবাসা রইল, আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। যদি কোনো কিছু জানার থাকে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনের জীবনের এই ভয়ানক শিক্ষণীয় বাস্তব গল্পটা শোনার জন্য। ওনার লাস্ট কথাটা আমার বেশ ভালো লেগেছে। উনি বললেন যে আমার স্ত্রী নুসরাত এখন, আমার মনে হয় তার সাথে 100টা পরী আছে, আমি 100টা পরীকে বিয়ে করলে এতটা সুখী হতে পারতাম না নুসরাতের সঙ্গে সংসার করে আমি এই মুহূর্তে যতটা সুখী আছি। দেখেন, আমরা শুধু মানুষের বাইরের সৌন্দর্যটাই দেখি, আমাদের এই সমাজ, আমাদের এই পৃথিবীতে আমরা শুধু একটা মানুষের বাইরের সৌন্দর্য দেখি, কিন্তু একটা মানুষ প্রকৃতপক্ষে সুন্দর হয় ভিতর থেকে। আমরা কখনোই মানুষের মনের সৌন্দর্য দেখি না, আমরা মানুষের বাইরের সৌন্দর্যটাকেই উপভোগ করি। অনেক আগে গুণীরা বলে গিয়েছিলেন, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আজকাল আমাদের সমাজে ডিভোর্স বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে আমরা মানুষের মন বিচার করি না। একটা মেয়ের চেহারা সুন্দর, তার চামড়া সাদা, তার মনটা যতই নোংরা হোক, সে যতই চরিত্রহীনা হোক, যতই বেনামাজি হোক, যতই খারাপ হোক, কোনো সমস্যা নেই, ও তো দেখতেই সুন্দর। আমরা ওই সৌন্দর্যের মোহে পড়ে তাকে বিয়ে করে ফেলি। এরপরে কি হয়? ডিভোর্স, তালাক বা খারাপ কাজগুলো ঘটতে থাকে। এরপরে আমরা নিজেরাই বলি যে এটা কি করলাম, আমি ও রূপের মোহে পড়ে আমি এমন ভুল কেন করলাম, আমি কেন ওকে বিয়ে করলাম, আমি তো অন্যায় করে ফেলেছি। তো আপনারা যারা এখনো বিয়ে করেননি, বিশেষ করে তাদের জন্য আমার এই টিপসটা, যে অবশ্যই বিয়ে করার সময় সৌন্দর্যের পিছনে না ছুটে একটা দিনই ভালো ইসলামিক মেয়েকে বিয়ে করবেন, তবে আপনার জীবনে আপনি শান্তি পাবেন। মনে রাখবেন, চেহারার এই সৌন্দর্য মাত্র কয়েকটা বৎসর। আপনি বিয়ে করার পরে আপনার বউয়ের ঘরে যখন বাচ্চা কাচ্চা হবে, সে মোটা হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, সেই চেহারা কিন্তু থাকবে না। কিন্তু একটা মানুষের মনের রূপ কখনোই পরিবর্তন হয় না। সে যদি মন থেকে সুন্দর হয়, সেই সৌন্দর্য আপনি মৃত্যু পর্যন্ত উপভোগ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন দিন, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।